জানেন, আপনি দেখতে কোনো হিরোর কম না, কিন্তু বউ ছাড়েন। এটা জেনে আপনি আমাকে বিয়ে করেছেন? তার মানে কি আমি এটা বুঝবো যে আপনি আমার টাকার জন্য আমাকে বিয়ে করেছেন? আমার কথাটা শুনে মেয়েটা আশ্চর্যজনক চোখে আমার চোখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে আবার বলতে শুরু করলো। ফেসবুকের গ্রুপে খুব ঘোরাঘুরি করি আমি। সবার পোস্ট দেখি, অনেকে অনেক কথা বলে। কারো পছন্দ হয়, কারো না। আপনারও একটা দেখেছিলাম আজ থেকে 1 বছর আগে। কারো পোস্ট পছন্দ হলেও তার আইডিতে আমি কোনোদিন ঢুকিনি, কিন্তু কেন জানি সেদিন ঢুকেছি আমি আপনার আইডিতে। জানি না কেন, কিন্তু ঢুকেছি আমি। আপনার পোস্টে ছিল যে মেয়েকে সম্মান করা শিখেন। আচ্ছা, বিয়ে করে বউকে ছেড়ে দিলে মেয়েদের সম্মান করা হয় বুঝি? মেয়েটার প্রশ্নের উত্তরে কী দেব বুঝতে না পেরে চুপ হয়ে গেলাম। মেয়েটা কিছুক্ষণ আমার উত্তরের অপেক্ষা করে আবার বলতে শুরু করলো। আপনি যখন আমাকে দেখতে এসেছিলেন তখন আমি আপনাকে আমার ঘর থেকে টুকি মেরে দেখে নেই। তখনই মনে পড়ে পোস্টের ছেলেটা। খুব খুশি হয়েই বলেছিলাম, কিন্তু তখন জানতাম না যে আপনি সম্মান পাওয়ার জন্য মিথ্যা পোস্ট করেন। আমি মেয়েদের সম্মান করি। ছেড়ে দিয়ে? আসলে আমি। আমার ঘুম এসেছে, ঘুমাবো। মেয়েটা আমার দিকে পিট করে শুয়ে গেল। কেন জানি খুব কষ্ট হলো। মেয়েটা তো সব বলল, কিন্তু একবারে শুনলো না আমার কথা। আমি যে কেন ছেড়েছি তা আমিই জানি। আমি মেয়েটার পাশে শুয়ে গেলাম, ওর দিকে পিট করেই শুলাম। শুয়ে থেকে মনে করছি আগের কথাগুলো। আমার যখন 5 বছর, তখন থেকে আমার মা আমার পিছনে লেগে থাকতো বাচ্চা বাচ্চা করে। খালি বলতো যে আমার বিয়ের 1 বছরেই সে আমার বাচ্চা দেখতে চায়। আমার মা তখন থেকেই আমার বাবা হওয়ার কাজ, বাবা হওয়ার অনুভূতি এইসব বুঝে আসছে। আব্বু আমার এসব ব্যবহার দেখে প্রায় ঝগড়াই করতো, কিন্তু কে কার কথা শুনে আমার মা আমাকেই বোঝাতো। আমার আব্বুর জন্যই আজ আমার এতদূর পড়াশোনা। ছোটোবেলায় আব্বু পড়ালেখার জন্য বকলেও মা বলতো, চুপ তো, ছেলে আমার একা, ওর বাচ্চা কাচ্চা হলেই হবে, পড়াশোনা লাগবে না, এত সম্পত্তি কে খাবে। আসলে গ্রামের মেয়ে তো আমার মা, তাই তার পড়াশোনার উপর অত আগ্রহ ছিল না। মেয়ের বাচ্চা কাচ্চা শুনে আমারও ভিতরে ফিলিং আসতো বাচ্চা নেওয়ার। আমি বলতাম হ্যাঁ আমি বাচ্চা চাই। এখন ছোট বাচ্চাকে যেটা মানুষ বেশি বলবে, বাচ্চা সেটাই বলবে। আমারও ঠিক তেমন অবস্থাই ছিল। তখন আমার 10 বছর। টিভিতে দেখতাম হিরো হিরোইনের হাত ধরলেই বাচ্চা চলে আসে। এটা দেখে কত মেয়ে যে হাত ধরেছে তা গুণে শেষ করা যাবে না, কিন্তু ওদের কোনোদিনও বাচ্চা আসেনি। তখন এতটাই খারাপ লাগতো যা বলে বোঝানোর মতো না। আমার ছোটোবেলা এভাবেই যায়। বড় হয়ে যখন আমি বিয়ের মতো বয়সে আসি, মা তখন আমার পিছনে সুপারগুলোর মতো লেগে আছে আমার বিয়ে দেওয়ার জন্য। মায়ের কথায় একদিন একটা বিয়ে করেই ফেলি। মেয়েটা খুব সুন্দর ছিল, যাকে দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। আমার পরিবার অনেক রেসপেক্ট গ্রামে, তাই মেয়েটার পরিবার অনেক খুশিতেই ছিল আমার সাথে বিয়ে দিতে। মেয়েটা আমার কোনো কথা কোনোদিন মানেনি তা আমি বলতে পারবো না, কারণ মেয়েটা আমার সব কথাই শুনতো, আমাকে পাগলের মতো ভালোবাসতো। ওই মেয়েকে ছেড়ে দেওয়ার কোনো কারণই পাইনি আমি। আমি ওই মেয়েকে কোনোদিন ছেড়ে দিতেও চাইনি, আগলে রাখতে চেয়েছিলাম সারা জীবন, কিন্তু আমার মা তা হতে দেয়নি। 1 বছরের মাথায় আমার বইয়ের পেটে কোনো বাচ্চা আসেনি, এই কারণ দিয়ে ছাড়িয়ে নেয় আমাকে। মেয়েটা সাইন করার সময় অনেক কেঁদেছিল আমার হাত ধরে, বলেছিল, আমাকে ছাড়বেন না, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। মেয়েটির কান্না দেখে আমিও কেঁদে ফেলেছিলাম, কিন্তু মায়ের জন্য ছেড়ে দিই আমি। পরে আবার আরেকটা বিয়ে হয়। আমার এমন ছাড়া ধরা করতে করতে 3টা বিয়ে হয়ে যায়। সবাইকে ওই এক কারণ দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। সব গ্রামে এখন জানাজানি, তাই কেউ আর বিয়ে দেবে না আমার সাথে। মা তাই আমাকে শহরে এনে বিয়ে দেয় মিতুর সাথে। মিতু এইসব মেয়ের থেকে একদমই আলাদা। মিতুকে প্রথম দেখেই মায়া পড়ে গেছিলাম আমি। এত মায়া ওর ভিতর যে বলে বোঝানো সম্ভব না, কিন্তু জানি মা এবারও ছেড়ে দিতে বলবে আমাকে, ওই একই কারণ দিয়ে। আচ্ছা, বিয়ের 1 বছরের মাথায় কে বাচ্চা নেয় জানি না, কিন্তু মা হয়তো তার বিয়ের 1 বছরের মাথায় আমাকে নেয়, তাই মায়ের এত শখ আমার বাচ্চাকে দেখার। আমারও 1 বছরেই। আমি ম্যাচিওর হওয়ার পর যতখানি জানি, কোন এক নতুন দম্পতি প্রায় 2-3 বছরে বাচ্চা নেয়, কারণ 1-2 বছর সময় লাগে একে অপরের সাথে ফ্রি হতে। কি করে সম্ভব একটা মানুষের পক্ষে 1 বছরে বাচ্চা নেওয়া? আর বাচ্চা তো আমাদের সৃষ্টিকর্তা দেয়, তাহলে সেখানে সেই মেয়ের বা আমার দোষটা কোথায়? সেটা যেই হোক না, সে আমার মা, তার কোনো ভুল হতে পারে না। তার পায়ে নিচে আমার বেহেশত, তাকে বিশ্বাস করতে হবে আমাকে, এটাই আমার কর্তব্য। আর উনি কিছু বোঝেন হয়তো, তাই তিনি আমার সন্তান দেখতে চায়। আর উনি মা, সাথে আমার থেকে বেশি পৃথিবীকে দেখেছেন উনি, ওনার ভুল হতে পারে না। সকাল 7টা, ভাবতে ভাবতে কালকে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। ঘুমতে করতেই কারো স্পর্শ অনুভব করলাম, যেন কেউ আমার উপর হাত দিয়ে রেখেছে খুব আলতোভাবে। ধীরে ঘরটা গুছিয়ে পেছনে তাকালাম। মিতু ঘুমিয়ে আছে আমার উপর হাত রেখে। এত নিষ্পাপ চেহারা,
কারো যে হয় আমার বিশ্বাসই হয় না। আজ এই নিষ্পাপ চেহারা দেখছি, কিন্তু কালে নিষ্পাপ চেহারা বিপরীতে চেহারা দেখছি ওর। বলে বোঝাতে পারবো না কাল কত ভয় পাইছি। কাল রাতে মনে একটা কথাই ছিল, পোস্টে যে অন্যদের বউ পিটানোর পোস্ট দেখতাম তা আমার উপর উল্টোভাবে প্রয়োগ যেন না হয়। মিতুর হাত নিজের ওপর থেকে সরিয়ে দিয়ে উঠে পড়লাম। বিয়ের জন্য অফিস থেকে 15 দিনের ছুটি নেওয়া, যেটাই হোক বিয়ের জন্য নেওয়া হলেও তা আমার বিয়ের জন্যই লাগবে। কারণ বউ তো আমাকে ঘৃণা করে। এখন তাকে বোঝাতে গেলেও একই কথা উঠবে, আমি শুনতে চাই না। যেটাই হোক আমি কে বলতেও চাই না। খাট থেকে নিচে নেমে আর একবারে পিছনে তাকিয়ে দেখলাম, ওয়াও এত কিউট, আর কি বলবো। কিন্তু না, ওর দিকে বেশি তাকানো হবে না, কারণ বেশি তাকালে আমাকে আবার অপমান করবে। কিন্তু এখন তো ঘুমিয়ে আছে, আর একটু তাকাই। খাটের উপর আবার উঠে গেলাম। যেহেতু এখন ঘুমিয়ে আছে সেহেতু আমিও শান্তি করে ওকে দেখতে পারবো। বালিশের উপর মাথা দিয়ে আবার তাকিয়েছি ওর দিকে। এত সুন্দর মেয়ে আছে এই দুনিয়ায়, ওর দিকে তাকিয়েছি। ও এত সুন্দর যে ওর দিকে তাকিয়ে সারা জীবনটা কাটিয়ে দেওয়া যাবে। মিতু, তোমার দিকে তাকিয়ে থাকবো সারা জীবন। যদি তোমার ইচ্ছা হয় তুমি একটু তাকিও। তোমার ওই বাঁ পাশের ছোট্ট জায়গাটা দিও। চিপাচিপি থাকলেও ওখানেই থাকবো। আমার বাঁ পাশে অনেক জায়গা, তুমি না হয় শান্তিতেই থেকো, আর আমি চিপাচিপিতেই যাব। এইভাবেই জীবনটা শেষ হয়ে যাবে। হঠাৎ মিতু চোখ খোলে। আমার শরীরে পর্যবেক্ষণ করছেন নাকি তাকিয়ে থেকে? এসব কি বলছো মিতু? আমি আবার ওসব কেন করতে যাব? তো এই সাত সকালে আমার দিকে অমন দৃষ্টিতে কেন তাকিয়ে আছেন? আমার দৃষ্টি তোমাকে খারাপ মনে হচ্ছে? 3টা বউ ছাড়া ছেলেদের সব দৃষ্টিই খারাপ। তোমাকে কে বলেছে আমি 3টা বউ ছাড়া ছেলে? বলেছে একজন। তো সে একজনের নাম কি? বলবো না। মিতু খাট থেকে উঠতেই আমি মিতুর হাত ধরে টান দিয়ে আবার শুয়ে দিই নিজের পাশে। তোমাকে বলতেই হবে। কি করছেন এসব? ছাড়েন আমার হাত। বলো কে বলেছে? বলেছে একজন, বললাম তো। আমার মা বলেছে? ওই মহিলা বলবে? ওই মহিলাকে এই প্রশ্ন করলে আমার উপর হাত তুলে। মানে কি বোঝাচ্ছ তুমি? মা তোমাকে মেরেছে? জি হ্যাঁ, জীবনে অনেক স্বপ্ন ছিল, বিয়ে হবে, শ্বশুরবাড়ি আসবো, শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের মতো দেখবে, স্বামী আগলিয়ে রাখবে, সব ছট থেকে। কিন্তু বিয়ের পর কি হলো? স্বামী বের হলো 3 বউ ছাড়া, আর বিয়ের দিনেই থাপ্পড় খেলাম শাশুড়ির হাতে। তুমি মিথ্যা বলছো। আমার মা তোমাকে জীবনে মারতে পারে না, সে অনেক ভালো। হ্যাঁ, ভালো তো বলবেনই। আপনার সেই ঘৃণ্য সত্যি লুকিয়ে রাখার চেষ্টা করছে যে। দেখো মিতু, আমি ইচ্ছে করে কাউকে ছাড়িনি। আমার মা ওদেরকে আমার থেকে ছাড়িয়ে নিয়েছে, কারণ ওদের বাচ্চা হতো না। আর আমি পরিবারের এক ছেলে, সেহেতু আমার বাচ্চা দেখতে চায় মা। 1 বছরে ছাড়তেন কেন তাহলে? মায়ের ইচ্ছা আমার বিয়ের 1 বছরেই বাচ্চা দেখবে, তাই। বিয়ের 1 বছরে বাচ্চা? হাসছে কেন? হাসার কথা বললে তো হাসবই না। আমি কোনো হাসার কথা বলিনি। মানে আপনি সিরিয়াস? হ্যাঁ। গাধা নাকি আপনি? একটা মেয়ের অ্যারেঞ্জ ম্যারেজ হলে তার কমপক্ষে 1 বছর লাগবে তার স্বামীর সাথে ফ্রি হতে, আর আপনি চান সে 1 বছরের মধ্যেই সে পেটে বাচ্চা আনুক? আমার মায়ের ইচ্ছে পূরণ তো করতেই হবে। আসলে কি আপনি? হ্যাঁ, আমার মায়ের ছেলে। সহ্য হচ্ছে না আর। এখন মরতে যাবা? আমি কোন দুঃখে মরবো? সহ্য হচ্ছে না নাকি? ও আল্লাহ, তুলে নাও এরে। আমি অবাক হয়ে গেলাম। দূর হন। মিতু আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ইস, মেঝেতে পড়ে গিয়ে এবার কেউ ধাক্কা মারে? মারে, আমি মারি, এখন মারেন। মিতু খাট থেকে উঠে চলে যায়। আমি মেঝেতে বসে থেকে মিতুর যাওয়ার দিকে তাকিয়ে আছি। মেয়েটা এত রাগি যা বলে বোঝানো সম্ভব না, কিন্তু এই রাগ দেখে যেন আর পাগল হই ওর জন্য। আচ্ছা, এখন বাদ দিই, অফিসে যাব। স্যারকে বলতে হবে স্যার বিয়ে করাবো ঘৃণা করে, সেহেতু এত ছুটি লাগবে না। মেঝেতে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়া শেষ হতে আবার মিতু এসে হাজির। মেয়েটাকে যাওয়ার সময় যেমন দেখেছিলাম, কেন যেন এখন তা দেখছে না। একটা গাল লাল আর চোখে পানি টলমল করছে। কি হয়েছে? কি হয়েছে বলো? আপনার মা এত খারাপ কেন? আমার মা আবার কি করেছে যে খারাপ বলছো? আর তোমার গাল লাল কেন? হঠাৎ মিথু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। কিছুই বুঝতে পারছি না। এই তো গেল রাগি লুক নিয়ে, আবার এই 5 মিনিটে কি হলো যে কাঁদতে শুরু করলো? মিতু কি হয়েছে আমাকে বলো। আমি কি আপনার মায়ের মেয়ে হতে পারি না? ওনারও তো কোনো মেয়ে নেই, আমাকে কি সে মেয়ে মানতে পারে না? আরে পাগলি, মা তোমাকে মেয়ে মানে? মেয়ে মানলে কেন থাপ্পড় মারলো আমায়? কেন বিয়ের দিনে থাপ্পড় মেরেছে? আমি আমার জীবনে কোনোদিন মার খাইনি। আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তুমি কি বলছো সব? মা তোমাকে কোনোদিনও মারতে পারে না। মিতুকে দূরে সরিয়ে দিলাম। মেরেছে আপনার মা এই গালে।
যেই গাল লাল দেখেছেন ওটারই ফল। তুমি মিথ্যা বলছো। আমি মিথ্যা বলিনি। চলো, আমি মিতুকে টেনে নিয়ে যাই আমার মায়ের কাছে। মা, তুমি মিতুকে মেরেছো? কি বলছিস এসব? আমি কেন মারতে যাব ওকে? তাহলে ওর গা লাল কেন? ওর রুম থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে পড়ে গেল। তারপর আমি ওকে ধরতে গেলে ও আমাকে ধমক দিয়ে ঘরে চলে গেল। আমি মায়ের কথা শুনে মিতুর দিকে তাকাই। না, এটা সত্যি না। উনি আমাকে থাপ্পড় মেরেছে। আমি যখন ওনাকে বলি মা আমাকে মেয়ে মনে করবেন আর কালকের মতো আর মারবেন না, আমি জয়কে বলে দিব, তখনই তিনি মারেন। তুমি আমাকে এটা বলতেছো যে আমার মা আমাকে মিথ্যা বলছে? হ্যাঁ, আপনার মা আমাকে মিথ্যে বলছে। ছি ছি মা, এসব কি বলছো তুমি? আমি কেন আমার ছেলেকে মিথ্যে বলবো? মিথ্যে বলবেন মানে? আপনি মিথ্যা বলছেন। তুমি তো দেখছি অনেক মিথ্যুক। এত খুঁজে এই মিথ্যুক মেয়েকে বিয়ে করে আনলাম আমার ছেলের জন্য। ছি। এত মিথ্যা কি করে বলছেন আপনি? মিতু, আমি মিতুকে থাপ্পড় মারি। মিতু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মিতুর আশা ছিল না যে আমি পর্যন্ত ওকে মারবো। মিতুর চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। আমার থাপ্পড় মারা দেখে আমার মা হালকা মুচকি আসে। জয়, মারিস না বাবা, ছোট মেয়ে, ভুল হয়ে গেছে। ভুল হয়েছে যখন ক্ষমা চাও। কার কাছে ক্ষমা চাইবো? আমার মায়ের কাছে। আমি মিথ্যা বলিনি, সে বলেছে, তার উচিত ক্ষমা চাওয়া। মিতু, বাদ দে বাবা। এই বাড়িতে কেউ নেই আমার। একজন লুকিয়ে মারে আর একজন সবার সামনে লুকিয়ে থাপ্পড় মারা মানুষ আবার আটকায়। ছি, এই কোন বাড়িতে আসলাম আমি? আম্মু, আব্বু, এই কোন বাড়িতে পাঠালে? মিতু কাঁদছে। এমন সময় আমার বাসাতে প্রবেশ করে মিতুর মা, বাবা, মামা, চাচা, চাচি, কাজিন। মিতুর এমনভাবে কাঁদা দেখে মিতুর বাড়ির সবাই অবাক হয়ে যায়। কি মেয়েকে পাঠিয়েছিল আর কেমন মেয়ে পাচ্ছে। মিতু মা, কাঁদছিস কেন? মিতু ওর মাকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। মা, আমি বাড়ি যাব না। এই বাড়ির কোনো লোক ভালো না। কি হয়েছে আমাকে ভালো করে বল। এসব কি হচ্ছে জয়? আমার মেয়ে কাঁদছে কেন? ওসব আপনার মেয়ের নাটক। ছি, এত বেহায়া। জয়, এসব কি বলছো তুমি? কি করেছে এমন আমার মেয়ে? আপনার মেয়ে মিথ্যে বলে আমার ছেলের মাঝে আমার জন্য ঘৃণ্য তৈরি করার চেষ্টা করছে। এসব কি বলছেন আপনারা? আমার মেয়ে অনেক ভালো, আর আপনাদের সাহস হলো কি করে এসব বলার? সত্যি বলতে সাহস লাগে যা আমার আর আমার মায়ের ভিতর আছে। জয়, উনি তোমার বড়, সম্মান দিয়ে কথা বলো। উনি কোনার মেয়েকে বড়দের সম্মান তো শিখিয়েছেন যে আমি ওনাকে সম্মান করব। চিল্লাচ্ছ কেন? ও তো ঠিকই বলেছে। যে মেয়ে ওর মা বাবাকে সম্মান দেয় না, সেখানে ও কেন ওর মা বাবাকে সম্মান দিবে? মা প্লিজ এখান থেকে নিয়ে চলো। আর ভালো লাগছে না এইসব অপমান। আর কেন যে বিয়ে দিয়েছিল আর 3টা বউ ছাড়া ছেলেকে? 3টা বউ ছাড়া মানে? মানে ওই 3 বউ ছাড়া। তোমরা এটা জানতে না? না মা, আমাদের বলেনি। আর জানলে কি আর এমন ছেলের সাথে বিয়ে দেই? আপনার ছেলে 3টা বউ ছাড়া, এই কথা আগে কেন বলেননি আমাদের? আমরা কেন বলবো? আপনারা খোঁজ করতে পারেননি? বাহ বাহ, আমাদের অপমান করেছেন নিজে অপমানের যোগ্য হয়ে। এই যে আপনারা কিন্তু আমাদের বাড়িতে দাঁড়িয়ে আছেন, সেহেতু মুখ সামলিয়ে কথা বলেন। মুখ সামলিয়ে কথা বলো? আরে আপনার ভাগ্য ভালো যে এখনো আমি হাত চালাইনি। আমার মা বাবাকে মারবেন এত সাহস কে দিল আপনাকে? আরে তুমি তো চুপই থাকো। আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছিলাম তোমার উপর বিশ্বাস করে। জানতাম না যে বিশ্বাসের পরিণতি এমন হবে। মিতু মা, চল। চলো বাবা। মিতু একবার পেছন করে আমাকে দেখে। আমি মিতুর তাকানো দেখে অন্যদিকে চোখ ঘুরিয়ে নিই। এমনভাবে দেখাই যেন আমি মিতুকে নিজের শত্রুর চেয়ে বেশি ঘৃণা করি। মিতুকে নিয়ে মিতুর পরিবার চলে আসে। মিতু যাওয়ার পর আমি আমার মায়ের সামনে বসে যাই। মাফ করে দাও আম্মু মিতুকে, আমি ওর হয়ে মাপ চাচ্ছি। আহা বাবা, তুমি কেন মাপ চাইবে? তোর আবার কিসের দোষ? মা আমার বউ, যেহেতু ওর দোষ মানে আমারও দোষ। না বাবা, তোর কোনো দোষ নাই। দোষ আমার, কারণ আমি তোর জন্য ভালো মেয়ে খুঁজে আনতে পারিনি। কিন্তু তুই চিন্তা করিস না, এবারে অনেক ভালো মেয়ে খুঁজে আনবো। মা আমি আর কাউকে চাই না, আমি বিয়ে করতে পারবো না। মানে তুই ওকেই তোর বউ করে রাখবি? হ্যাঁ, কারণ মানুষের জীবনে একবার বিয়ে হয়, আর আমার তো
এতবারই হয়ে গেছে। আর যদি কোনোদিন মৃত্যুর ভুল বুঝতে পেরে তোমার কাছে সে মাপ চায়, তাহলে ওকে মাফ করে দেবো। তুই যা ভালো বুঝিস। মা ভাবছে অবশেষে ছেলে হাত থেকে বেরিয়ে গেল না তো। অন্যদিকে মৃত্যু বাসায় গিয়ে সবাই সব কথা বলে প্রথম থেকেই, কিভাবে ওকে মেরেছে ওর শাশুড়ি আর ওর স্বামী। মৃত্যুর বাবা মা মৃত্যুর কাছ থেকে সব শুনে নেয়। মা তুই চিন্তা করিস না, কয়েকদিনের ভিতরে আমরা তোকে ওই ছেলের কাছ থেকে ছাড়িয়ে নিব। হ্যাঁ, ডিভোর্স দিয়ে। মৃত্যুর বাবার কাছ থেকে ডিভোর্স কথাটা শুনে থমকে যায়। ওর চোখ দিয়ে যেন আর পানি গড়িয়ে পড়তে শুরু করে। নিজের জীবনে বিয়ের পর খুশি ছাড়া আর কিছুই পাবে না, এইভাবে তো কবুলটা বলেছিল মৃত্যু। কিন্তু আজ কি হলো? ছেলেটা ছেড়ে দিল, বলো নাকি বেহায়া। ছেলেটা একদিনই সব স্বপ্ন তছনছ করে দিল মৃত্যু কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। মৃত্যু গেট লাগিয়ে কাঁদতে থাকে। রাত 9টা। মৃত্যুর মা মৃত্যুর ঘরের দরজায় গিয়ে মৃত্যুকে ডাক দেয়। মৃত্যু গেট খোলে না। মিতুর মা, হুম। ওকে ছেড়ে দাও এখন, ও একটু কাঁদুক, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। ও খাবার খাবে না। বাদ দাও এখন, পরে খেয়ে নেবে। ও না খেলে যে আমিও খেতে পারবো না। ওকে একটু ফ্রি হতে দাও। আচ্ছা। মৃত্যুর মা বাবা চলে যায়। মৃত্যু গেট লাগিয়ে শুয়ে থাকে। এমন করেই রাতটা পার হয়ে যায়। সকালবেলা মৃত্যু গেট খুলে বাইরে বের হয়ে আসে। মৃত্যুর চোখ দুটো ফুলে গেছে। একদিনে যেন মেয়েটা শুকিয়ে গেছে অনেকখানি। মৃত্যুর পরিবার মৃত্যুকে দেখে অবাক হয়ে যায়। একদিনে মেয়েটার কী অবস্থা বানিয়ে দিয়েছে ছেলেটা। মৃত্যুর পরিবারকে দেখে একটু হাসার চেষ্টা করে। সবাই বুঝতে পারে মৃত্যুর মিথ্যা হাসি। মিতু, তুই ঠিক আছিস? হ্যাঁ আপু, আমি ঠিক আছি। আমার আবার কি হবে? ঠিক আমার মেয়ের আবার কি হবে? ও তো সব থেকে বেশি শক্তিশালী, তাই না মা? জি জি, আপনার মেয়ে সব থেকে বেশি শক্তিশালী। মৃত্যুর পরিবার মৃত্যুর কথা শুনে একটু হাসে। তোমাদের সবার কি হয়েছে? এমন কেন করছো? আর আমার বিয়ের আগে আমরা যেমন ছিলাম তেমন আবার থাকবো, সমস্যা কি? কোনো সমস্যা নাই। ঠিক, আমরা আগের মতো থাকবো। আর মিতু, আজ তুই আমার সাথে যাচ্ছিস কোথায়? জিয়া পার্কে। রিয়েলি? জি, আপনার তো খুব পছন্দ, তাই না? অনেক 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 পছন্দ। ওকে, তাহলে খাবার খেয়ে রেডি হয়ে নিবি। দেন ইটস পার্টি টাইম। ইয়েস। মৃত্যুর চোখ মুখে 1 মিনিটেই দুঃখের চাপ দূর হয়ে যায়। খাবার খেয়ে মৃত্যুর বোন একসাথে বের হয়ে জিয়া পার্কের উদ্দেশ্যে। মৃত্যু শিলার সাথে অনেক মজা করে সারাদিন। সন্ধ্যা 6টায় ফিরে আসে মৃত্যুর এখন মন অনেক ভালো। মৃত্যুর অবস্থা দেখে বাড়ির সবাই আবার খুশি হয়ে যায়। শিলা মৃত্যুর মন ভালো রাখতে প্রতিদিন নতুন নতুন জায়গায় নিয়ে যায়, যা মৃত্যুর পছন্দের জায়গা। এমন করতে করতে কেটে যায় 2টা মাস। মৃত্যু যায় ডিভোর্স পেপার অলরেডি রেডি হয়ে গেছে। মৃত্যুর মা মৃত্যুকে বলে কালকে পেপার চলে আসবে, শুধু সাইন করে দিলে ডিভোর্সের কাজ শুরু হয়ে যাবে। ডিভোর্সের কথা শুনতে মৃত্যুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। মৃত্যুর মা বুঝতে পারে মৃত্যুর কাদার মানে। মৃত্যুর মায়ের চেহারা দেখে চোখের পানিটা মুছে নেয়। তুই ঠিক আছিস? হুম। মৃত্যু নিজের ঘরে চলে যায়। রাত 11টা। মৃত্যু শুয়ে আছে নিজের বিছানায়, চোখ দিয়ে পড়ে যাচ্ছে অবিরাম বৃষ্টির পানি। হঠাৎ মৃত্যু দরজায় আওয়াজ হয়, কে যেন একে ডাকছে। মৃত্যু চোখ মুছে গেট খুলতে দেখে শিলা দাঁড়িয়ে আছে। শিলা আপু? ভেতরে আসতে পারি? আরে বসো, এটাতে আবার প্রশ্ন করার কি আছে? কিছু বলবে আপু? মিতু, আজকে কি আমি তোর কাছে থাকতে পারি? অবশ্যই। আচ্ছা। শিলা এনে মৃত্যুর বিছানায় যেয়ে বসে। শিলা বিছানায় উঠে শুয়ে পড়ে। মৃত্যু গেট লাগিয়ে শিলার পাশে শুয়ে যায়। 2 বোন 2 দিকে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, কারো ঘুম আসছে না। মিতু, বলো। তুই তোর শ্বশুরবাড়ি কেন ছাড়লি? ওরা আমাকে মারে আপু। জয় মারে? হুম। কতবার মেরেছে? একবার। কেন মেরেছে? ওর মা ওকে বুঝিয়েছে যে আমি নাকি ওর মায়ের ব্যাপারে মিথ্যা বলছি, তাই। তো ওর মারার জন্য দোষ তুই কাকে দিবি? অবশ্যই জয়। কেন? ও আমাকে বিশ্বাস না করে ওর মাকে করলো। তোর সাথে ওর সম্পর্ক কতদিনের? 2 দিনের। ওর মায়ের সাথে? 25 বছরের। তাহলে ও কাকে বিশ্বাস করবে? মানে? মিতু, আমার কথা ভালো করে শোন। জয় খারাপ না, খারাপ ওর মা। একজন মাকে কে না বিশ্বাস করে? ও তেমনভাবেই বিশ্বাস করে। কেন করে জানিস?
কারণ ওর মা ওর সামনে ভালো হওয়ার নাটক করে, যাতে সে বুঝতে না পারে ওর মায়ের আসল চরিত্র। কিছু বুঝলাম না। তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। কি? তুই ওকে ভালোবাসিস? না, আমার দিকে তাকিয়ে উত্তর দে। ভালোবাসি না আমি ওকে। তাহলে এই পানি তোর চোখের তারার মতো ফুটে আছে কেন? মিতু, তুই ওকে ছাড়া ভালো নেই, আর তুই ওর কাছে না ফিরে গেলে কোথায় যাবি? তোমাদের সাথে থাকবো। সারা জীবন? হুম। মিতু দেখ, বিয়ের পরে তুই এই বাড়িতে এসেছিস 2 মাস হলো। এখন আমাদের সবার কাছে তুই মেহমান, তাই সবাই ভালো ব্যবহার করছে। কিন্তু এই সময়টা যখন 5 বছরের দিকে গড়াবে, তখন তুই আমাদের কাছে বোঝা হয়ে দাঁড়াবি। কেউ তোকে মুখ ফুটে বলবে না, কিন্তু সবার মনে থাকবে যে তুই বোঝা। তুই আমাকেই দেখে নে, স্বামীর বাড়ি ছেড়ে এখানে এসেছি 3 বছর হলো। এখন সবার কাছে আমি বোঝা। এদিকে আমার খরচ কিন্তু আমিই টানি। তবুও আপু, তুই আমার কাছে বোঝা না। তোর কাছে না, কিন্তু বাড়ির সবার কাছে আমি বোঝা। ওদের চেহারা দেখে বোঝা যায়। আমি তোর ভালোর জন্য বলছি, আমার মতো ভুল করিস না। আপু, এই বাড়িতে কি করে যাব বল? ওখানে আমাকে সবাই মারে। কারণ ওর মায়ের সত্যি এখনো ফাঁস হয়নি। তাহলে ওই বাড়িতে যে আমি কি করব? মার খাবি। মানে? ওই মহিলার মতো কাজ করবি, তোর স্বামীর সামনে মার খাবি, আর তোর স্বামীর পিঠ পিছে ওই মহিলার ক্লাস নিবি। একটা কথা মাথায় রাখবি, পারলে 1000 মার খাবো, কিন্তু আমার শাশুড়ির সত্যি স্বামীর সামনে আনবই। কিন্তু আপু, এই পরিবার একদিন তোকে ঘৃণা করবে মিতু। এটা এই সমাজের নিয়ম। একটা বাড়িতে মেয়ে বেশি দিন থাকলে, বিয়ে না করলে, সমাজ সহ বাড়ির মানুষ ওকে ঘৃণা করে, বোঝা মনে করে। আর কেউ স্বামী ছেড়ে চলে আসলে তো কথাই নেই, সরাসরি চিবিয়ে খাবে সমাজের সবাই, সাথে পরিবার। যেই মেয়ে একদিন পরিবারের রাজকন্যা ছিল, সে বিয়ের বয়স আসলেই বোঝা হয়ে যায়। ঠিক বলেছ তুমি। আমি ফেরত যাব ওই বাসায়, জয়ের সামনে ফাঁস করব ওর মায়ের চরিত্র। গুড। কাল আমিও ফেরত যাব আমার স্বামীর বাসায়, আমিও ফাঁস করব ওর মা ভাবিদের। আমরা 2 বোন সবাইকে প্রমাণ করে দেব যে আমরা বোঝা না, আমরা মানুষ। হুম। কিন্তু আপু, আমার ডিভোর্সের পেপার তৈরি। ওটা কাগজ, আর কাগজ কি করে ছিঁড়তে হয় আশা করি জানিস। ও, হুম। কাল থেকে আমাদের 2 বোনের মিশন এক্সপোজ শুরু। এখন ঘুমিয়ে পড়। তুমি আমাকে বুঝাতে এসেছিলে, তাই না? কারণ আমি তোর কষ্ট দেখতে চাই না। থ্যাংক ইউ আপু, সারা জীবন আমার সাথ দেওয়ার জন্য। তোর আপু আমি, তোকে আগলিয়ে রাখা আমার দায়িত্ব। তুমি অনেক ভালো। তুই সবার থেকে ভালো। শিলা মিতু ঘুমিয়ে যায়। সকাল 10টা। মিতুর মা মিতুর কাছে ডিভোর্স পেপারটা নিয়ে সাইন করানোর জন্য। এই নে মা, এখানে সাইন করে দে। মা, আমার পক্ষে সাইন করা সম্ভব না। কেন? মা, আমি তোর অবস্থা বুঝি, কিন্তু তুই যদি সাইন না করিস, ও তোর স্বামীই থেকে যাবে। আমরা অন্য কোথাও তোকে বিয়ে দিতে পারবো না, তোর জীবন শেষ হয়ে যাবে। মা, আমার পক্ষে সম্ভব না আর একটা বিয়ে করা। তো কি করবি তুই? একদিন ওই ছেলে তোর কাছে ডিভোর্স পেপার নিয়ে আসবে, কারণ ও আবার বিয়ে করবে। 3টা বউ তো আছেই ওর, আর 2টা যোগ করতে অসম্ভব হবে না ওর কাছে। ওকে ডিভোর্স পেপার আনার সুযোগই দিব না। কিভাবে? আমি আজকেই ওর বাড়িতে ফেরত যাব। কেন ফেরত যাবি? মার খাওয়ার জন্য? মা, ও আমাকে মেরেছে, এটা ওর দোষ না, এটা ওর মায়ের দোষ। ওর মা জয়কে মিথ্যা বুঝিয়ে রেখেছে, তাই ও এমন ব্যবহার করে। একটা বিয়ের আসল মানে বুঝো, একটা বিয়ের আসল মানে বিশ্বাস। সে যদি তোমাকে সেটাই করতে না পারে, তাহলে সেটাকে বিয়ে বলে না। মা, ছেলেটার সাথে আমার সম্পর্ক 2 দিনের, আর মায়ের সাথে ওর 25 বছরের। তাহলে অবশ্যই ও ওর মাকে বেশি বিশ্বাস করবে, তাই কি না? তুমি ওখানে যে কিছুই করতে পারবে না।
মা, আমি অলরেডি 3বার মার খেয়েছি, দরকার পড়লে আরও খাবো, কিন্তু ওর মায়ের চরিত্র ওর সামনে তুলে ধরবই। তুমি বাবা, সবাই আমার জন্য দোয়া করো, যে যেটার জন্য চাচ্ছি সেটা যেন করতে পারি। তোর সংসারে কি করলে ভালো হবে, কি না করলে, এটা আমার থেকে বেশি তুই জানবি। আর দোয়া তোর জন্য সারা জীবনেই মনের ভিতর আছে। নিজের সংসারকে ঠিক পথে আনার জন্য সব করবি, আমরা তোর সাথে আছি। থ্যাংক ইউ মা। এটাতে আবার থ্যাংক ইউ কিসের পাগলি? মিতুর মা কথা বলছে। এমন সময় মিতুর মায়ের চোখ পড়ে যে শিলা তার 2টা লাগেজ নিয়ে ঘর থেকে বেরোচ্ছে। মিতুর মা শিলাকে দেখে অবাক হয়ে যায়। শিলা, তুই কোথায় যাচ্ছিস? নিজের বাসায় বড় আম্মু। এটাই তো তোর বাড়ি। না বড় আম্মু, এটা আমার বাসা না। আমার বাসা তো আমার স্বামীর বাসা। মানে তুই রিপনের বাসায় ফেরত যাচ্ছিস? জি। কেন, তোর কি মনে নেই ওর ব্যবহার? মিতুর স্বামী ওকে একবার থাপ্পড় দিয়েছে, আর তোর স্বামী তোকে রক্তাক্ত করে দিয়েছিল মেরে। তোকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল 10 দিন, ওইখানেই ভর্তি ছিলি। এসব কি ভুলে গেছিস? কিছু ভুলিনি, সব মনে আছে। আর তাই ফেরত যাচ্ছি। যাদের জন্য আমার স্বামী আজ আমার সাথে এসব করেছে তাদের ফাঁস করব, তাই। কে করেছে? ওর ভাবি আর মা। মিতুর মতো তোর সাথেও হয়েছে, তুই আমাদের আগে বলিসনি কেন? এতদিন আমরা ভেবেছি যে রিপনই খারাপ। না বড় আম্মু, ওর দোষ নেই। ওকে ভুল বোঝানো হয়েছিল। তুই আমাদের এটা আগে কেন বলিসনি? কারণ আগে আমিও জানতাম না বড় আম্মু। যেদিন আমি মিতুর ব্যাপারে জানলাম সেদিন আমারও সন্দেহ হয়। আর তাই আমি আমার শ্বশুর বাড়ি যাই। সেখানে রিপনকে দেখানো হচ্ছিল একটা মেয়েকে রিপন সাথে না করে দেয়। রিপন সেই জায়গা থেকে চলে যাওয়ার পর আমি ওর ভাবি আর ওর মায়ের কথা শুনতে পাই। ওরা ওখানে আমার কথাই বলছিল যে আমাকে কি করে বের করেছে। তারপরে তুমি আমাকে এসে বোঝাও। হুম। তাহলে আজ 2টা রাজকুমারী চলে যাবে? মা, আর সময় পেলে এসে ঘুরে যাব, কিন্তু তার আগে ওদের ফাঁস করব, তাই না আপু? হুম। আচ্ছা যাও, আশা করি তোমাদের উদ্দেশ্য সফল হোক। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ বড় আম্মু। হয়েছে হয়েছে, এবার সবাইকে বলে যাও যে জিতে এসো। আপু তুমি একটু থামো, আমি আমার লাগেজ নিয়ে আসি, তারপর সবাইকে বলে যাব। আচ্ছা। মিতু দৌড়ে গিয়ে ঘর থেকে বের হয়ে ওর সব লাগেজ নিয়ে আসে। মিতু শিলা সবাইকে বলে ঘর থেকে বের হয়ে যায়। উদ্দেশ্য নিজের বাড়ি, মানে শ্বশুর বাড়ি। মিতু ওর শ্বশুর বাড়ি গেটে দাঁড়িয়ে কিছুক্ষণ থেমে কলিং বেল দেয়। কলিং বেল দিতে মাকে দরজা খুলে দেয়। মা দরজা খুলতে বড় ধরনের শখ খায়। আমার মা আশা করছিল না যে জীবনে মিতু ফিরে আসবে। মিতু আমার মার চেহারা দেখে মুচকি হাসে। মিতু আমার মাকে দেখছে। এমন সময় আমি বের হয়ে যাই ঘর থেকে। কে এসেছে মা? আমাকে বেরোতে দেখেই মিতু আমার মায়ের পায়ে পড়ে যায়। মা প্লিজ মা, আমাকে মাফ করে দেন। আমার উপর এত রাগ, সেই 15 মিনিট ধরে আপনার পায়ে পড়ে আছি, মাপ চাচ্ছি, আর কি চান মা? প্লিজ না মা, মাফ করে দেন, এত কষ্ট দিয়েন না, হাত পা ব্যথা হয়ে গেছে। আমার মা, আমি আর আমার বাবা দূরে দাঁড়িয়ে থেকে মিতুর কাণ্ডগুলো দেখি। ও মা, মাফ করে দেন না প্লিজ। ও মা। এসব কি বলছো তুমি? কি বলছি মানে? মাপ চাচ্ছি মা, প্লিজ মাফ করে দেন। আর কত বসে থাকবো? ওই আপনার মাকে একটু বলেন না আমাকে মাফ করে দিতে। আমি মিতুর কথা শুনে হতভাগের মতো দাঁড়িয়েছি। কি বলবে বুঝতে পারছি না। বলেন না প্লিজ। মা, ও অনেকক্ষণ বসে আছে, মাফ করে দাও না। কিসের মাপ? ও মহিলা বুদ্ধি খাটাচ্ছ? থাম, তোমাকে দিতেছি। মা, আপনি না আমাকে মেয়ে ভাবেন নিজের, তাহলে কেন এমন বলছেন মা? জেনেও কেন না জানার নাটক করছেন? এই মেয়ে ফেরত এসেছে খেলার জন্য। আচ্ছা থাম, দেখাচ্ছি। এটাই তো বলছি মা, তুমি আমার মেয়ে, তোমার ওপর আমার কিসের রাগ? তোমার ওপর কোনো রাগ নেই আমার। থ্যাংক ইউ মা। খেলে নাও খেলে নাও, প্রথম দিন খেলে নাও। তুমি তো আর জানো না তোমার ঢং আজ কাকে ঠুকাচ্ছে তোমার বাড়িতে। আজ থেকে তোমাকে বুঝাবো জল্লাদ বউ কাকে বলে। অ্যাক্টিং আমিও জানি গো আম্মা। মিতু গিয়ে আমার মাকে জড়িয়ে ধরে। আমার মা হতভাগের মতো দাঁড়িয়ে। মা, আপনি অনেক ভালো।
মিতু আমার মাকে ছেড়ে দিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। লাগেজগুলো ভিতরে নিয়ে আসছেন, অনেক ভারী। আমি বাড়ি থেকে লাগেজগুলো নিজের ঘরে নিয়ে যাই। আমি ভিতরে ঢুকতে দেখি মিতু খাটে শুয়ে আছে। আবার ফিরে আসলে কেন? আপনার মায়ের জীবন জাহান্নাম বানাতে। আপনাকে ভালোবাসি তাই। আমি মিতুর মুখে এমন কথা শুনে বড় ধরনের শখ খাই। মিতু যখন চলে যাচ্ছিল এই বাড়ি থেকে তখন বলেছিলাম ঘৃণা করি, কিন্তু আজ হঠাৎ ফিরে এসে বলে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? কোথায় না তো? তুমি এখনই যে বললে। যখন শুনতে পেয়েছেন তখন আবার কেন প্রশ্ন করেন? বারবার শুনতে ভালো লাগে। আমার বারবার বলতে ভালো লাগে না। এত পাগলি কেন তুমি? ভালোবাসার মানুষটা পাগলা তাই। আমি পাগল? হুম। কি করে পাগল হলাম আমি? মিতু আমার প্রশ্নের উত্তর না দিয়ে গোসল করতে চলে যায়। আমি তাকিয়ে থাকি মিতুর যাওয়ার দিকে। সকাল 11টা। আমি অফিসে চলে যাই। আজকে অফিসে লেট করে যাব ফোনে বলে দিয়েছিলাম, তাই এখন যেতে পারি। আমি যাওয়ার পরে আমার মা আমার রুমে আসে, যেখানে মিতু বসে আছে মোবাইল নিয়ে। কেন ফিরে এসেছো আবার? ঘুরতে। অনেক ঘোরা হয়েছে, এখন চলে যাও। আমার ঘোরা মজা না। বুড়ি মাছের 30 মিনিটের ভেতরে আবার চলে যাব। তাহলে কেমন ঘোরা তোমার? সারা জীবন নিজের ঘোরাঘুরি আমার জয়ের আশেপাশে। মানে তুমি যাবা না? বললাম তো আমার ঘোরাফেরা জয়ের আশেপাশে। জয় চলে যাবে এই বাড়ি থেকে, আমিও চলে যাব ওর সাথে। ও তো চলে গেল বাড়ি থেকে, এবার তুমিও যাও। এমন যাওয়া না বুড়িমা, একদম চলে যাওয়া। ও একদিন এই বাড়ি থেকে চলে যাবে আমার হাত ধরে। এটা আপনার মাথায় সুপার গ্লু দিয়ে আটকিয়ে দিয়েন। ও আমার ছেলে, জীবনেও যাবে না। ও আমার স্বামী, ঠিকই যাবে। তোমার স্বামী হওয়ার আগে ও আমার ছেলে। এটা ঠিক, আপনি ওর মা, কিন্তু আসল না, নকল। আমি নকল মানে? মানে আপনি আপনার ছেলেকে নিজের মনে করেননি না? করলে এত বড় দাগ লাগাতে দিতেন না ওর গায়ে। কিসের দাগ? 3টা বউ ছাড়ার দাগ। ওরা ভালো ছিল না। আমি সব জানি। ওরা ভালো ছিল না নাকি আপনি? কি জানো তুমি? আমি এটা জানি যে আপনি ওদের মারতেন জয়ের পিঠ পিছে। ওরা গ্রামের মেয়ে, সেও তো কিছু বলেনি, কিন্তু আপনার ভুল। এবার আপনি শহরের মেয়েকে এনেছেন। আমরা শহরের মেয়ে কি তা এবার আপনি দেখবেন। হুম, তুমি বুঝবে আমি কি। কি আপনি? আমার মা সাথে সাথে মিতুকে থাপ্পড় দিয়ে হাত তুলতেই মিতু হাত ধরে নেয়। হঠাৎ মিতুর হাত ধরাতে আমার মা ঘাবড়িয়ে যায়। 2 মাসের ভিতরে যে মিতুর এত পরিবর্তন হবে তা মা ধারণাও করতে পারেনি। ছাড়ো আমার হাত। ও মা, ভয় পেয়েছেন নাকি? ভয় পাবেন না, আমি ভূত না, আমি তো মানুষ আপনার মতো, যে কিনা আগে আপনাকে সম্মান দেখিয়েছে বয়সে বড় বলে, কিন্তু আপনি তার যোগ্য না। আজ থেকে আমার রূপ দেখবেন আপনি। মিতু আমার মাকে ঝাটকা মেরে ফেলে দেয়। মা মেঝেতে পড়ে যায়। আমার মায়ের চোখে ভয় দেখা যাচ্ছে স্পষ্টভাবে, অন্যদিকে মিতুর চোখে দেখা যাচ্ছে ঘৃণা ছাপ। তুমি আমাকে ধাক্কা মারলে। ভয় পেলে তা কাচের মাধ্যমে দেখাতে হয়, এতে অন্যজন নাও মারতে পারে। মিতু ঘর থেকে বের হয়ে চলে যায়। আমার মা মেঝেতে বসে নিজের মাথায় হাত দেয়। ভাবতে থাকি কি এমন হয়েছে 2 মাসে যে এ মেয়ের এত পরিবর্তন। না, জয়কে বলতে হবে, এমন ভাবে বলতে হবে যেন ছেলেটা আজকে এই মেয়েকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়। মা ভাবতে থাকে। কিছুক্ষণ পর আমার মার মাথায় বুদ্ধিও আসে। রাত 9টা। আমি অফিস থেকে বাসায় ফিরে যাই। আমি বাসার দরজায় কলিং বেল দিতেই আমার মা কাঁদো কাঁদো চোখ নিয়ে দরজা খোলে। মা, তুমি কাঁদছো কেন? কিছু না বাবা। বলো না মা, কি হয়েছে? আজকে তোর বউয়ের ঘরে যে বললাম মা বাইরে এসো খাবার খাবো দুজনে একসাথে, তখন তোর বউ ধাক্কা মেরে ফেলে দিল আমাকে, আর বলল তোর মতো বুড়ির সাথে আমি খাবো। এটা মিতু বলেছে? হে বাবা, আচ্ছা বাদ দে, ওকে কিছু বলিস না। না মা, ওকে বলতে হবে, ওর বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আমি রেগে নিজের ঘরে যে মিতুকে বকতে। আমি রুমে গিয়ে অবাক হয়ে যাই। মিতু ঘরের সব দেয়ালে আমার মায়ের ছবি লাগাচ্ছে। মিতু, এসব কি করছো? মায়ের ছবি লাগাচ্ছি। ছেলের ঘরে মায়ের ছবি বেশি হওয়া উচিত। আমি অবাক চোখে দেখি মিতুকে। যে মেয়ে দুপুরে মাকে ধাক্কা মেরে ফেলে দেয়, সে কিনা এখন আমার ঘরে মায়ের ছবি লাগাচ্ছে। আমার মা আমার চুপ থাকা দাঁড়িয়ে থাকা দেখে এগিয়ে আসে। আমার মা এগিয়ে এসে আমার ঘরের ভিতরে তাকাতে অবাক। এ মেয়ে কী করছে? আমার মায়ের ভেতর এক প্রকার প্রশ্ন চলতে থাকে। তোর বউ কি করছে জয়? ওর ভুল শুধরাচ্ছে মা, অনেক ভালো হয়ে গেছে, তোমাকে বুঝতে শিখেছে। ও তোমাকে আমার থেকে বেশি ভালোবাসে।
আচ্ছা মা, আমি এখন ফ্রেশ হয়ে নেই, একসাথে খাবার খাবো। আচ্ছা। আমি বাথরুমে যেতে আমার মা মিতুর কাছে যায়। এসব কি করছো তুমি? কেন মা, দেখতে পাচ্ছেন না? আপনাকে সম্মান করছি। তোমার মতো মেয়ে আমাকে জীবনেও সম্মান করবে না। কেন করব না মা? কারণ তুমি জানো। কি কারণ? তুমি এমন ভাব দেখাচ্ছ যেন তুমি ভুলে গেছো আমার থাপ্পড় মারাটা। মা একটু এদিকে তাকান। পূর্ব দিকে আঙ্গুল দেখিয়ে বলল। আমার মা মিতুর দেখানো দিকে মুখ ঘুরতেই বড় ধরনের শখ খায়। আমি বাথরুমের দরজায় দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়েছি আমার মায়ের দিকে। জয়, তুই? বাবা, তুই যেসব ভাবছিস তেমন কিছু না বাবা। আসলে আমি মিতুকে বুঝাচ্ছিলাম যে ও কোনো ভুল করলে তোমাকে আবার থাপ্পড় মারবে, যেমন তুমি আমার বিয়ের দিন, আমার বিয়ের পরের দিন ওকে মেরেছিলে, তাই তো? না বাবা, আমি ওকে মারিনি, তুই ভুল বুঝছিস। এতদিন ভুল বুঝেছিলাম, আজ ঠিকই বুঝছি। তুমি মা, ছি, ঘৃণা লাগছে আমার ভাবতে। তোমার কারণে আমি 3টা মেয়ের জীবন ধ্বংস করেছি। এবার তুমি মৃত্যুর জীবনটা ধ্বংস করতে চাচ্ছিলে, আমার জীবন ধ্বংস করতে চাইছিলে। একটা মা হয়ে কি করে পারো তুমি? তোমার লজ্জা লাগে না আমার সাথে এমন করায়? সব এই মেয়ের দোষ, এর জন্য এমন হচ্ছে আমার পরিবারে। মা, এটা শুধু এখন তোমার না, ওরও পরিবার। কেন বুঝো না? ওর মা বাবাকে ছেড়ে এসেছে এই পরিবারকে আপন করতে। কেন আমার মাথায় রাখো তুমি? আমি কোনোদিন ভাবিনি যে তুমি অন্য মায়েদের মতো মনে এসব রাখবা। ওকে আমাদের বাড়ির অংশ কেন ভাবো না? তাহলে ওকে বল তোদের বিয়ের 1 বছরেও আমার নাতি এনে দিবে। মা, তুমি আমাকে তোমার বিয়ের কত বছর এনেছিলে? 3 বছরে। ছি, তোমার বেলায় 3 বছর চলবে আর ওর বেলায় 1 বছর? আমি বলেছিলাম আমার প্রথম বাচ্চার ছেলে আসবে, আর তুই এসেছিস, সেহেতু আমার আর নিতেই হয়নি। আর এখানকার মেয়েরা প্রথম বাচ্চার মেয়ে চায়, তাহলে ছেলে কবে আনবে? আমি তাই বলছি। তোমার কথায় কোনো মানে নেই মা। আমি শুধু একটা বানিয়ে বলছেন তাই? আরে আপনি সত্যি বলেন না যে আপনি এই 1 বছর বলে বাড়িতে এমন বউ চান যে আপনার সব দোষ চুপ করে মেনে নিবে, আপনার সব কথা শুনবে, মুখ বুজে সহ্য করবে আপনার অত্যাচার। এমন কিছুই না। এমন যদি সত্যি নাই হয় তাহলে আপনার ছেলেকে বলেন আপনি ওর আগের বউদের মারতেন কি না। ওরা যখনই বলতো জয়কে বলে দিবে, তখনই আপনি ডিভোর্স নেওয়ান। তুমি ওদের মারতে? না বাবা, আমি কেন ওদের মারতে যাব? তোমার কোনো কথায় আর বিশ্বাস হচ্ছে না আমার। জয় শুন বাবা, তুই আমার ছেলে, তোর কি তাই মনে হয় আমি খারাপ করতে পারি? তুই বল। মা, তুমি বের হও প্লিজ। আমি তোমার চেহারা দেখতে চাই না। আমার সাথে আর কথা বলবে না, বের হও। জয় শুন বাবা। আমার মামার কাছে যেতেই আমার মায়ের হাত ধরেই ঘর থেকে বের করে দেই। আমি গেট লাগিয়ে বসে যাই মেঝেতে। চোখ থেকে পড়তে থাকে বৃষ্টির পানি। একটা ছেলে সহজে কাঁদে না, কিন্তু যখন কাঁদে তখন নিজেকে আটকাতে পারে না। মিতু আমার অবস্থা দেখে এগিয়ে আসে আমার কাছে। মিতু আমার সামনে বসে। ছেলেদের কাঁদতে নেই। খুব ব্যথা হচ্ছে যে। তাহলে এত মাস আমি কি করে সহ্য করেছি ভাবেন? তুমি আবার কি সহ্য করেছো? বিয়ে হওয়ার পরেও 2 মাস বাপের বাড়িতে বসে থাকা, দূরে থেকে বুঝতে পারা যে তার স্বামী তাকে ঘৃণা করে, এসব কি কষ্টের না একটা মেয়ের জন্য? আমাকে ভালোবাসো তুমি? আর কতবার বলবো হ্যাঁ? আমি মিতুকে জড়িয়ে ধরে আবার কাঁদতে শুরু করি। আই এম সরি মিতু, আই এম রিয়েলি সরি। ইটস ওকে মাই ডিয়ার হাজবেন্ড। এখনও সব বাদ দেন। এখন আমরা আবার নতুন জীবন শুরু করব, যেখানে আমাদের ভেতরে কোনো সন্দেহ থাকবে না, কোনো অবিশ্বাস থাকবে না, থাকবে শুধু আমাদের ভালোবাসা। কিন্তু মা যদি আবার কিছু করে? মায়ের কর্মকাণ্ডের জন্য আমাদের বিশ্বাসই যথেষ্ট। ঠিক আছে। আমার কান্না অনেক অংশে কমে যায় মিতুর ভরসা পেয়ে। আমি মিতু রাতটা না খেয়ে পার করে দেই। সকাল 7টা। মিতু ঘুম থেকে উঠে ঘর থেকে বাইরে আসতে দেখে আমার মা শুয়ে আছে দরজায়। মিতু আমার মায়ের এমন অবস্থা থেকে একটু কষ্টই পায়। মা এখান থেকে ওঠেন, যে নিজের ঘরের বিছানার উপরে ঘুমান, ঠান্ডা লেগে যাবে যে। আমাকে মাফ করে দাও মা, এতদিন যা করেছি সেগুলোর জন্য মাফ করে দাও মা। আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও। কাঁদবেন না মা, আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। আপনাকে নিজের মা ভাবি যে। ধন্যবাদ মা। মা আপনি বড়, আমাকে ধন্যবাদ বলে ছোট করবেন না। মা, একটু জয়কে। চিন্তা করবেন না মা, আমি ওকে বুঝাবো। আপনি মা, আপনি খারাপ চাইতে পারেন না। ধন্যবাদ মা। আবার ধন্যবাদ? আচ্ছা, আর বলবো না। এখন যান, ফ্রেশ হয়ে নেন। কিন্তু তুমি একটু জয়কে বলো। জি মা। আমার মা মিতুর মাথায় হাত বলে দিয়ে চলে যায়। মিতু ঘরে এসে দেখে আমি ঘুম থেকে উঠে মিতুর দিকে রাগে লোক নিয়ে তাকিয়ে আছি।
উঠে গেছি, সাথে সব শুনেও গেছি। কি শুনেছেন? এটা শুনেছি যে তুমি মায়ের সাথে কথা বলেছো। কেন? বলতে পারি না নাকি? না, বলতে পারো না। কেন? ওই মহিলা তোমাকে কত কষ্ট দিয়েছে, তোমাকে দূরে রেখেছে আমার থেকে 2 মাস, মিথ্যা বলেছে, আরও কত কি। তো কি হয়েছে? কিছু না, তুমি ওনার সাথে কথা বলবা না, শেষ। জয়, উনি ভালো হয়ে গেছেন, আমার কাছে মাপ চাইলেন। আবার আজকে সকালে গেট খুলেই দেখি উনি শুয়ে আছে মেঝেতে আমাদের ঘরের সামনে। উনি বদলে গেছেন জয়। খারাপ কখনো বদলায় না। উনি খারাপ না, উনি মা, আর মাকে অপমান করার লিমিট হয় জয়। উনি মাপ চেয়েছেন, আমি মাফ করে দিয়েছি, তুমিও মাফ করে দাও। দেব না। জয়, একবার মাফ করে তো দেখো, মা হয় ধোকা দিবে না। এতদিন তো ধোকায় দিয়েছে। এটা লাস্ট চান্স, প্লিজ। কিন্তু কোনো কিন্তু না, মা হয় ধোকা দিবে না, আর করলেও কি বা করবে, দূরে করে দেওয়ার চেষ্টা করবে আমাকে তোমার থেকে, কিন্তু আমাদের বিশ্বাস তাই এই প্ল্যানকে ফেল করে দিবে, বিলিভ মি। আচ্ছা, লাস্ট চান্স কিন্তু। জি, আর এসব হওয়ার আগে মায়ের সাথে যেমন ব্যবহার করতাম তেমনই করবা, আচ্ছা? হুম। আচ্ছা, এখন তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তুমি ফ্রেশ হয়ে নিও। হ্যাঁ। মিতু ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে আমি আবার ঘুমিয়ে গেছি। মিতু ভিজা চুল আমার সামনে বসে। মিতুকে এখন কোনো পরি থেকে কম সুন্দর লাগছে না। ভেজা এলোমেলো চুল যার একটু এসে পড়ছে মিতুর চেহারায়, হালকা গোলাপি ঠোঁট যা এক নিমিষে পাগল করে দিতে পারে আমাকে। মিতু আমার সামনে বসে দুষ্টুমি করে আমার মুখে চুলের কয়েক ফোঁটা পানি ফেলে। আমি মুচকি হাসি দিয়ে মিতুর হাত ধরে টান দিয়ে নিজের পাশে শুয়ে দিই। মিতু আমার পাশে শুয়ে আমার বুকে মুখ লোকায়। এভাবে থাকবে তো সারা জীবন আমার এই বুকে? যতদিন রাখবে ততদিন থাকবো। সারা জীবন থাকতে বললে থাকবে তো? এখনই তো বললাম যতদিন রাখবা ততদিন থাকবো, এখন সারা জীবন বললে তাই থাকবো। তোমার মায়ে পড়ে গেছে মিতু। এখন ওঠো না তো, কেউ চলে আসবে। আর একটু থাকি। জি না। আচ্ছা। আমি মিতুকে ছেড়ে দেই। মিতু ছাড়া পেয়েই দেয় এক দৌড়। আমি মিতু দৌড়ানো থেকে হাসতে শুরু করে দেই। সকাল 5:50। আমার মা, আমার বাবা, আমি, মিতু সবাই একসাথে খাবার খাচ্ছি। জয়, বাবা আজকে অফিসে যাস না? কেন? আজ তোর মামাতো ভাই রিজান আসবে। ও, ও কবে আসলে ঢাকা থেকে? আজকেই ঢাকা থেকে সরাসরি এই বাড়িতে ঢুকবে। ভালোই, অনেক দিন থেকে ওর সাথে দেখা হয়নি। আচ্ছা, ওর বউ বাচ্চাকে আনবে? না, ওরা ঢাকাতেই থাকবে। কখন আসবে ও? এই তো আসলো বলে। তা কতদিন থাকবে? আজকেই চলে যাবে। এত তাড়াতাড়ি যাবে কেন? ওর মায়ের বাড়িতে থাকবে 3 দিন। ও তাহলে আসুক, আমি না হয় একটু অফিস থেকে আসি। না, আজ কারো অফিসে যাওয়া নেই। আচ্ছা। জয় জয়, কোথায় তুই? দেখ তোর ভাই এসেছে। মিতু ঘর থেকে বেরোতে ধাক্কা খায় এক অচেনার সাথে। মিতু পড়ে যেতে লাগলে অচেনা মানুষটি মিতুকে ধরে নেয়। মিতু লোকটির কোলে। মিতু ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। লোকটি যেন হারিয়ে গেছে মিতুর মাঝে। একটু উঠাবেন প্লিজ? ও সরি। অচেনা লোকটি মিতুকে উঠিয়ে নেয়। তা এই অপরিচিতাটার নাম কি? আমি অপরিচিতা না বলেন, আপনি পরিচিত। কে আপনি? হ্যাঁ, হঠাৎ চলে আসছেন বাড়ির ভেতরে? এটা জয়ের বাসা তো? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি ওর মামাতো ভাই রিজান। আর আপনি? ও, আপনি জয়ের মামাতো ভাই? জয় আপনার অপেক্ষা করতে করতে ঘুমিয়েই গেছে, আমি ওকে ডেকে দিচ্ছি। তার আগে বলেন আপনি কে? আমি ওর ওয়াইফ। বেটা আবার বিয়ে করেছে? আমি ওকে ডেকে আনছি। মিতু ঘরের ভেতরে ঢুকে যায়। মিতু ঢুকতেই আমার মা বের হয়ে আসে। আরে রিজান, কখন আসলি? এখনই খালা, তার জয় আবার বিয়ে করেছে? তো আবার করবে না? সেটাও। একজনের জন্য তো আর তো বসে থাকতে পারবে না। এই বারটা ভালোই মনে হচ্ছে, হাসি খুশি। অনেক ভালো। তুমি ভালো আছো তো? তোর খালা কি কখনো খারাপ থাকে? সেটাই তো আমার খালা বেস্ট। এখন চল একটু ফ্রেশ হয়ে আবার খাবার খাবি তো? খাবো না আবার, কিন্তু তার আগে একটু দেখা করে আসি জয়ের সাথে। যা। রিজান আমার রুমে যেতে আবার পিছন করে আমার মায়ের কাছে আসে। খালু কোথায়? বাজার করতে গেছে। ও। রিজান আবার হাঁটা ধরে আমার রুমের দিকে। রিজান আমার রুমে গিয়ে দেখে মিতু আমাকে টানছে আর আমি ঘুমিয়ে আছি। কি তুলতে পারছে না ওকে? না। ওকে তোলার ট্র্যাক শিখে আমার কাছ থেকে।
রিজান বাথরুম থেকে এক কাপ পানি এনে আমার উপর ঢেলে দেয়। রিজান, শয়তান তোকে আজ মেরে ফেলবো। রিজান দৌড় দেয় পিছনে, আমিও। মিতু অবাক চোখে তাকিয়েছে আমার দিকে। আমি চোখ বন্ধ করে কি করে বুঝলাম যে ওটা রিজান। আমি রিজানকে মেরে পরে মিতুর সামনে নিয়ে আসি। আমি রিজানের কলার ধরে আসি আর রিজান হাসছে। চোখ না খুলেই কি করে বুঝলা যে রিজান ভাইয়া তোমার উপরে পানি ফেলেছে? আরে তোমাকে কি বলবো, ও যতবার আসে ততবারই এভাবে পানি ফেলে আমার উপর। এখন তো অভ্যাস হয়ে গেছে আর তাই চিনতে পেরেছি। কি করব বল, তুই যে কুম্ভকর্ণের মতো ঘুমাস। চুপ কর। এবার ছাড়। ছেড়ে দেন, আর কত ধরে থাকবেন? আমি মিতুর কথা শুনে ওকে ছেড়ে দেই। বারে, ও বললো আর ছেড়ে দিলি? আমার বউ যা বলবে তাই করব। মিতু জয়ের কথা শুনে মুচকি হাসে। আহারে দরদ। চুপ কর, চল বাইরে ঘুরে আসি। আগে খাবো, অনেক খিদা লেগেছে, তারপর যাব। আচ্ছা চল। আমি রিজানকে নিয়ে ডাইনিং টেবিলে যাই, পিছন পিছন মিতুও যায়। রিজান আর আমি একসাথে বসি। এই নে তোর খাবার। রিজানের প্লেটে খাবার দিতে গিয়ে বলল, না খালা, তুমি সার্ভ করবে, নামাই। তো কে করবে? মিতু করবে। রিজানের কথা শুনে মিতু চমকে ওঠে। হঠাৎ ওর থালাকে থামিয়ে মিতুকে দিয়ে সার্ভ করবে। ওহো, ভাবির হাতে সার্ভ করে নিবি? জীবনে প্রথম দেখা হয়েছে তাই। মিতু, ওকে সার্ভ করে দাও। হুম। এই নাও মা, ওকে সার্ভ করো। মিতুর হাতে চামচ দিলাম। মিতু একটু হাসার চেষ্টা করে চামচটা রিজানকে সার্ভ করে খাবার। রিজান মিতুর দিকে তাকিয়েছে। রিজানের চোখে মিতু লোপলো দৃষ্টি দেখতে পাচ্ছে। মিতু কোনোভাবে সার্ভ করে দূরে সরে যায় রিজানের থেকে। রিজান আবার মুচকিসে মিতুর দিকে তাকায়। রিজানের লোভানো চোখ দুটো অন্যকে লক্ষ্য না করলেও মিতু খুব ভালোভাবেই করেছে। রিজান খাবার খেয়ে আমার সাথে ঘুরতে যায় বাইরে। দুপুরে বাসায় এসে খাবার খেয়ে নেয়। সন্ধ্যা 7টা। রিজান ওর মায়ের বাসায় যাওয়ার জন্য নিজের ব্যাগ রেডি করে নেয়। আমার বাড়ির সবাই রিজানকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে যায়। রিজান সবার সাথে কথা বলে অটোতে উঠে বসে। অটো চলতে শুরু করে রিজান আবার পিছনে ফিরে তাকায় মিতুর দিকে। মিতু রিজানের তাকানো দেখে আমার পিছনে লুকিয়ে যায়। রিজান চলে গেলে আমার বাসায় সবাই আমার ফিরে আসে বাসায়। রাত 11টা। মিতু আমার হাতে মাথা দিয়ে আছে। মিতু আমার হাতে মাথা দিয়ে ভাবছে রিজানের কর্মকাণ্ডের কথা। জয়, একটা কথা বলি। বলো। আমাকে না রিজানকে একটু লুচু মনে হয়েছে। কেন? ওকে লুচ্চা মনে হয় কেন? না, কেমন জানি লোলুপ দৃষ্টি নিয়ে তাকাচ্ছিল আমার দিকে। আরে ওসব ভেবো না, ও এমনি একটু মজা করে। আচ্ছা, আরেকটা প্রশ্ন। আবার কি? রিজান তো তোমার মামাতো ভাই, সেও তো তোমার মা আর ফুপি হচ্ছে না? হচ্ছে। তাহলে রিজান খালা বলে কেন ডাকে? আরে আমার খালাতো বোনের আম্মুকে খালা বলে ডাকবো। আর রিজান ছোটবেলা থেকেই ওটা শুনে বলতে বলতে ওরও খালা হয়ে গেছে আম্মু। কেউ কিছু বলে না? কি আর বলবে, তখন ছোট ছিল না। তো এখন কিছু বলে না কেন? এখন ওকে সবাই বলে, কিন্তু এর উত্তর হয় যে আমার অভ্যাস হয়ে গেছে, তাই আর কেউ কিছু বলে না। ও। এখন ঘুমাও। হুম। মিতু আমার কথা শুনে একটু ভরসা পেল। ভেবে নেয় যে ওরই হয়তো ভুল হয়েছে দেখতে। রিজান যাওয়ার একদিন পর আমি সকাল 9টায় অফিসের জন্য চলে যাই। মিতু ওর ঘরে বসে কাপড় গোছাচ্ছে। হঠাৎ একসময় কেউ একজন এসে মিতুর হাত ধরে নেয়। হঠাৎ হাত ধরে মিতু চিল্লে ওঠে। মিতু চিল্লে লোকটা দিকে তাকাতে দেখে লোকটা রিজান। ভাইয়া আপনি? ওহ, আমাকে ভাইয়া বলছো কেন? তো কি বলবো, আর আপনি আমার হাত ধরে আছেন কেন? ছাড়েন বলছি। তুমি নাকি আমাকে লুচ্চা বলেছো? মিতু হাত ধরে রেখে বলল। মিতু রিজানের কথা শুনে ভাবনায় পড়ে যায় যে এই কথাটা ও শুধু আমাকে বলেছে, আর আমি সেদিন বলেছিলাম এসব ভেবো না। তাহলে এই লোক জানলো কি করে? জয় আমাকে বলেছে। মিতু অবাক দৃষ্টিতে তাকায় রিজানের দিকে। ও আমাকে যে বলেছে আমি নাকি ওর বইয়ের দিলে লোলুপ দৃষ্টি তাকিয়েছি, আর এমন যেন আর কোনোদিন হয় না। তোমার কি সত্যি মনে হয় আমি লুচ্চা? হ্যাঁ, কারণ সেদিন আপনি আমাকে যেভাবে দেখেছিলেন সেটাকে সাধারণ তাকানো বলে না, ওটাকে লোলুপ দৃষ্টি বলে। ঠিকই বলেছো, আমার বউ আমাকে লুচ্চা বলে। জানো, ওই মেয়েকে আমার একটু বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু কি আর করবো বলো, ওকে রেপ করার পরেই ওর পেটে বাচ্চা চলে আসে আর আমাকে বিয়ে করতে হয়। না তো আমি আর বিয়ে নেভার। ছি, আপনি এত জঘন্য! এই একটু বেশি বলছো কিন্তু, আমি একটু জঘন্য না। আরে তুমি বলো, একটা মানুষ একটা জিনিস কত আর ইউজ করবে। আর আমার আবার একটা অভ্যাস আছে, একটা শার্ট একদিন পর আর ভালো লাগে না। এই অভ্যাসের জন্যই তো একটা মেয়েকে বেশি দিন রাখতে পারি নাই, একদিন দেখেই মনে উঠে যায়। আমার হাত ছাড়েন প্লিজ।
আরে শোনো, আমার বিয়ে হওয়ার পরে না আরও একটাকেও পাইনি নতুন, যে দেখতে একদম আসমানের পরী, কিন্তু কালকের আগের দিন নতুন পেরু পেয়েছি, আর সেটা হলো তুমি। চিন্তা করো না, আজকে রাখবো না, কাল রাখবো না, আমার আবার 2বার ইউজ করতে ভালো লাগে না। আমার হাত ছাড়েন বলছি, না তো আমি চিল্লাচিল্লি করব। করো, কেউ নেই তোমাকে শোনার জন্য। আমার শাশুড়ি মা আছে। খালা খালাই তো পাঠালো তোমার কাছে। রিজানের কথা শুনে মিতু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। মিতু রিজানের কথায় বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও হচ্ছে না, কারণ মিতু জানে যে আমার মা মিতুকে পছন্দ করে না। আবার সেদিন আমার মা মিতুর কাছে মাপ চাইলো, তাহলে এসব কেন করবে? হোয়াট? মায়া? আমার মা মিতুর ডাক শুনে আমার রুমে আসে চিল্লাতে চিল্লাতে। কি হয়েছে? হ্যাঁ, আমার মা রুমে ঢুকতে দেখে রিজান মিতুর একটা হাত ধরে আছে। মিতু হাজার চেষ্টা করছে নিজের হাত ছাড়ানোর। আমার মা রিজানের হাত ধরা দেখে একটুও রাগে না, বরং হাসি মুখে রিজানের কাছে আসে। কখন আসলি? কেবলি খালা। মা দেখেন, ভাই আমার হাত ছাড়ছে না, ওনাকে বলেন আমাকে ছেড়ে দিতে প্লিজ। বৌমা, আর চিল্লাচিল্লি করো না তো, কানটা ফেটে গেল আমার। আর কাকে থামাতে বলছো? রিজানকে? ও অমনি বৌমা, জানো না, ও ওর বিয়ের আগে বিদেশে 5টা মেয়েকে বন্ধুর সহ ধর্ষণ করেছিল, যার একটার পেটে বাচ্চা চলে আসে, আর আমাকে বিয়ে দিতে হয় ওদের দুজনের। আর বিয়ে না দিয়ে কি করব বলো? মেয়েটা মারার হুমকি দিচ্ছিল, ওর জন্যই বিয়ে দিতে হলো আমাকে। আর জান মিতু, এসব জিনিসের দিকে খালাই আমাকে সাহায্য করে। আমার খালার রেপের কত কেস যে সরিয়েছে আমার মাথা থেকে। তুই আমার একটা ভাতিজা না? থ্যাংক ইউ খালা। হুম, এবার তাড়াতাড়ি এর কাজটা শেষ করতো। মা এসব কি বলছেন আপনি? আমাকে বাঁচিয়ে নেন মা। আপনি আমাকে পছন্দ করেন না এটা আমি জানি, কিন্তু আমি আপনার বাড়ির সম্মান মা, আমি আপনার ছেলের বউ। তোকে আমি আমার ছেলের বউ মানি না, আর আমার ছেলের জীবন থেকে তোকে সরাতে আমাকে এসব করতে হবে। আপনি আমাকে আপনার ছেলের জীবন থেকে সরানোর জন্য এসব করছেন? হুম, সেদিন আমার কাছে মাপ চাইলেন যে। কিছু পেতে হলে একটু একটু নাটক করতেই হয়। ছি, এত খারাপ আপনি? অনেক। রিজান, দাঁড়িয়ে কি করছিস? কাজ শুরু কর। আমি গেলাম, আমার আবার এসব কষ্ট সহ্য হয় না। আমার জীবন নষ্ট করবেন না দয়া করে। আমি জয়ের জীবন থেকে অনেক দূরে চলে যাব। চলে যাবে ওর জীবন থেকে? রিজান চলে যাবে বলে ছেড়ে দিয়ে? হ্যাঁ, অনেক দূরে। খালা যখন ধরেছো তখন একটু থাক না, আমার আবার নতুন জিনিস ধরে রাখতে ইচ্ছা হয় না। তুইও না? আচ্ছা, যা ইচ্ছে কর। মা প্লিজ। আমার মা হাসতে হাসতে চলে যাওয়ার জন্য পিছনে ঘুরতে থ মেরে যায়। পিছনে আমি দরজায় হেলান দিয়ে হাসছি। জয়, তুই জয় আমি। তুই কখন এলি? আধা ঘন্টা হবে হয়তো। তুই যেসব ভাবছিস সেসব কিছু না বাবা। আমি কি ভাবছি? রিজান এমনি মজা করেছে মিতুর হাত ধরে। মা, আমি আধা ঘন্টা থেকে এই দেয়ালের পিছনে দাঁড়িয়ে আছি। কে কেমনভাবে দৌড়ে আছে তা সব জানি আমি। জয়! রিজান আমাকে দেখে মিতুর হাত ছাড়েনি, এমন ব্যবহার করছে যেন ও লজ্জা শরমটা আজ খেয়ে ফেলেছে। কি এবার আমার কথা মাথায় ঢুকেছে? আর বিশ্বাস করবে এই মহিলাকে? না। এই নাটা যেন সারা জীবন মাথায় থাকে। তোমার সাথে পরে কথা বলছি মা, আগে ওর সাথে একটু ডিল করে আসি। আমার কথা শুনে আমার মা ঘাবড়িয়ে যায়। আমি আমার মাকে কথাটা বলেই ঝাঁপিয়ে পড়ি রিজানের উপর। আমি আমার সব রাগ রিজানের উপর ছেড়ে দিই। আমি রিজানকে আধমারা করে দিই। রিজানের শরীর তো অবিরাম রক্ত পড়ে যাচ্ছে। রিজান একটু একটু করে নিঃশ্বাস নিচ্ছে। আপনি মা? জয়, আমি তোর ভালোর জন্যই করেছি। আমার ভালো মৃতকে ভালোবাসি, আর আপনি কিনা ছি, আপনি কারো মা হওয়ার যোগ্যই না। আমার ঘৃণা হচ্ছে আপনাকে নিজের মা বলতে। আপনি তো মেয়ে হওয়ারও যোগ্য না, আমাকে পছন্দ না, আমাকে আপনার ছেলের জীবন থেকে সরাবেন, তাই বলে এইভাবে একটা মেয়ে আর একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলা করতে লজ্জা লাগে না আপনার? কি ভাবেন আপনি করতে পারবেন এসব? আপনার একবারও আমার খেয়াল আসেনি? আপনার মাথায় একবারও এটা ভাবনা আসেনি যে আমি এসব জানার পর আমার কি হবে? আমি আপনার এই চরিত্র দেখে কিভাবে ভেঙে পড়তে পারি? আপনার লজ্জা লাগে নিচ্ছি?
আপনি আপনার ছেলের বাচ্চা হিসেবে মেয়ে পছন্দ করছেন না, তাহলে আপনি কেন মেয়ে? আপনিও ছেলে হয়ে যান। নিজের জন্ম হওয়ার পরে সাথে সাথে নিজেকে মেরে ফেলতে পারেননি? অন্য মেয়ের জন্ম নেওয়ার অধিকার নেই, তাহলে আপনার কেন ছিল? কেন জন্ম হতেই মরে যাননি? আমাদের ঝগড়ার পরের দিন আপনি রিজানকে ডাকেন। এটাতে প্রথমে আমার আপনার উপর আর রিজানের উপর সন্দেহ হতে থাকে। আবার সেদিন মিতু যখন বলল রিজান ওর দিকে ওভাবে তাকাচ্ছে, তখন আমি জানি আমার সন্দেহ আরও বেড়ে গেল। আমি সেদিন মিতুকে চুপিয়ে দিই, কিন্তু আমার সন্দেহ ঠিকই থাকে। আর তাই আমি কালকে অফিসে যাইনি। আমার ঘরে জানালার পাশে বসেছিলাম সারাদিন। আর আজকে অফিসে যাওয়ার ভান করে ওই দেয়ালের পাশে এসে লুকিয়ে গেলাম। আমি অনেক আগে বের হতে চেয়েছিলাম, কিন্তু হয়নি, কারণ আপনি আরও কতটা খারাপ হতে পারেন তাই দেখতে চেয়েছিলাম, আর দেখেও নিলাম। আপনাকে সে কেন মাফ করেছিলাম? ছি, আমি ভেবেছিলাম সব মা ভালো, সবাই আমার মায়ের মতনই, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। আপনার মতো মাও আছে দুনিয়ায় যারা কাউকে ভালোবাসতে পারে না, আর আপনি তো আপনার ছেলেকে পর্যন্ত ভালোবাসেন না। আমি তো দূরের ব্যাপার। জানেন, আপনার মতো মানুষের নিজের বাড়িতে বউ আসার পরে ভুলে যায় যে সেও একসময় বউ ছিল, তাকে একটা মানুষ আপন করে নিয়েছিল। আমার দাদিকে আপনাকে একবারও বলেছিল ছেলে আনতে মেয়ে না আনতে? তোমার দাদি যে আমাকে কত মেরেছে সেটা তুমি জানো না? আমি তোমাকে বলিনি এটাই। আপনার শাশুড়ি মা আপনাকে মেরেছে, তাই আপনি আপনার বউকে মারেন? রিয়েলি মা, আজ আর কত কি জানবো তোমার ব্যাপারে? কতটা তো জানলাম। তুমি তোমার ভাইয়ের ছেলের রেপের কেসগুলো ওর মাথা থেকে সরাও। তোমার বৌমা পছন্দ না, তাই তোমার ভাইয়ের ছেলেকে দিয়ে ও রেপ করানোর চেষ্টা করো। তুমি তোমার ছেলেকে মিথ্যা বলো, তুমি তোমার বৌমাকে মারো। আর মারার কারণ হলো তোমার শাশুড়ি মেরেছে তোমাকে। ছি মাছি। মিতু, আমারও তোমার লাগেজ প্যাক করো, আমরা আজকে চলে যাবে বাড়ি থেকে। না বাবা, যাস নে প্লিজ। মিতু তাড়াতাড়ি করো। মিতু আমার কথা শুনে লাগেজ প্যাক করা শুরু করে। আমার মা বারবার আমার কাছে মাপ চায়, গিয়ে মিতুকে থামানোর চেষ্টা করে, কিন্তু মিতু আর আমি বাড়ি থেকে বের হয়ে যাই। আর কোনোদিন ফিরবো না এই বাড়িতে আমরা। আমি আর মিতু চলে যাওয়ার 1 বছর পর, আমার মা একদম মুচড়ে যায়। নিজের খেয়াল ঠিক মতো রাখে না, কারোর সাথে কথা বলে না। আমার নতুন বাসায় শুধু আমার বাবা আসে কোনো কোনো সময়। আমার মা সব সময় আমার বাবাকে প্রশ্ন করে জয় কেমন আছে? বাবার একই উত্তর। জেনে তুমি কি করবে? জয় মিতু এই বাড়ি থেকে বের হয়ে গিয়ে ভালোই আছে, ভালোই চলছে ওদের জীবনটা। আমার মিতুর বিয়ের 2 বছরে ম্যারেজ অ্যানিভার্সারিতে মিতু জানতে পারি মিতু প্রেগনেন্ট। মিতু আমাকে কথাটা বলেই আমি আনন্দে ফেটে পড়ি, যেন এর থেকে ভালো খবর আর এই জগতে নেই। বাবা হওয়ার ফিলিংসটা যে আমি এখন টের পাচ্ছি। মিতুর পেটে বাচ্চা আসার পর আমার আর মিতুর জীবন নতুন দিকে চলতে থাকে, যেখানে আছে আমার আর মিতুর ছোট ছোট স্বপ্ন, আমার কেয়ার মিতুর জন্য, একটু বকে একটু আদর। আমাদের জীবনটা একদম পারফেক্ট, যেখানে নেই মায়ের কালো ছায়া, নেই কোনো ভয়, আছে শুধু স্বপ্ন, ভালোবাসা, যা দিয়ে জয় মিতু খুব সুন্দর করে নিজের জীবনটা গুছিয়ে নিয়েছে, আর যা কোনোদিনও ভাঙবে না। না কোনো কঠিন সময় আসলেও তাকে দূরে সরিয়ে দেবে মিতু জয়ের ভিতরের অটুট বিশ্বাস। তো বন্ধুরা, এই বিশ্বাসটা যেন সারা জীবন থাকে। দোয়া করবেন সবাই মিতুর জন্য আর জয়ের জন্য। তো আল্লাহ হাফেজ। আপনি ওর আগের বউদের মারতেন কি না? ওরা যখনই বলতো জয়কে বলে দিবে, তখনই আপনি ডিভোর্স নেওয়ান। তুমি ওদের মারতে? না বাবা, আমি কেন ওদের মারতে যাব? তোমার কোনো কথাই আর বিশ্বাস হচ্ছে না আমার। জয় শুন বাবা, তুই আমার ছেলে, তোর কি তাই মনে হয় আমি খারাপ করতে পারি? তুই বল। মা, তুমি বের হও প্লিজ। আমি তোমার চেহারা দেখতে চাই না। আমার সাথে আর কথা বলবে না, বের হও। জয় শুন বাবা। আমার মামার কাছে যেতেই আমার মায়ের হাত ধরেই ঘর থেকে বের করে দেই। আমি গেট লাগিয়েই বসে যাই মেঝেতে। চোখ থেকে পড়তে থাকে বৃষ্টির পানি। একটা ছেলে সহজে কাঁদে না, কিন্তু যখন কাঁদে তখন নিজেকে আটকাতে পারে না। মিতু আমার অবস্থা দেখে এগিয়ে আসে আমার কাছে। মিতু আমার সামনে বসে, ছেলেদের কাঁদতে নেই। খুব ব্যথা হচ্ছে যে। তাহলে এত মাস আমি কি করে সহ্য করেছি ভাবেন? তুমি আবার কি সহ্য করেছো? বিয়ে হওয়ার পরেও 2 মাস বাপের বাড়িতে বসে থাকা, দূরে থেকে বুঝতে পারা যে তার স্বামী তাকে ঘৃণা করে। এসব কি কষ্টের না একটা মেয়ের জন্য? আমাকে ভালোবাসো তুমি? আর কতবার বলবো? হ্যাঁ। আমি মিতুকে জড়িয়ে ধরে আবার কাঁদতে শুরু করি। আই এম সরি মিতু, আই এম রিয়েলি সরি। ইটস ওকে মাই ডিয়ার হাজবেন্ড। এখন সব বাদ দেন। এখন আমরা আবার নতুন জীবন শুরু করব, যেখানে আমাদের ভেতরে কোনো সন্দেহ থাকবে না, কোনো অবিশ্বাস থাকবে না, থাকবে শুধু আমাদের ভালোবাসা। কিন্তু মা যদি আবার কিছু করে? মায়ের কর্মকাণ্ডের জন্য আমাদের বিশ্বাসই যথেষ্ট।
ঠিক আছে। আমার কান্না অনেক অংশে কমে যায় মিতুর ভরসা পেয়ে। আমি মিতু রাতটা না খেয়ে পার করে দেই। সকাল 7টা। মিতু ঘুম থেকে উঠে ঘর থেকে বাইরে আসতে দেখে আমার মা শুয়ে আছে দরজায়। মিতু আমার মায়ের এমন অবস্থা থেকে একটু কষ্টই পায়। মা এখান থেকে ওঠেন, যে নিজের ঘরের বিছানার উপরে ঘুমান, ঠান্ডা লেগে যাবে যে। আমাকে মাফ করে দাও মা, এতদিন যা করেছি সেগুলোর জন্য মাফ করে দাও মা, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও। কাঁদবেন না মা, আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। আপনাকে নিজের মা ভাবি যে। ধন্যবাদ মা। মা আপনি বড়, আমাকে ধন্যবাদ বলে ছোট করবেন না। মা একটু জয়কে। চিন্তা করবেন না মা, আমি ওকে বুঝাবো। আপনি মা, আপনি খারাপ চাইতে পারেন না। ধন্যবাদ মা। আবার ধন্যবাদ। আচ্ছা আর বলবো না। এখন যান, ফ্রেশ হয়ে নেন। কিন্তু তুমি একটু জয়কে বলো। জি মা। আমার মা মিতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। মিতু ঘরে এসে দেখে আমি ঘুম থেকে উঠে মিতুর দিকে রাগে লোক নিয়ে তাকিয়ে আছি। উঠে গেছি, সাথে সব শুনেও গেছি। কি শুনেছেন? এটা শুনেছি যে তুমি মায়ের সাথে কথা বলেছো। কেন, বলতে পারি না নাকি? না, বলতে পারো না। কেন? ওই মহিলা তোমাকে কত কষ্ট দিয়েছে, তোমাকে দূরে রেখেছে আমার থেকে 2 মাস, মিথ্যা বলেছে, আরও কত কি। তো কি হয়েছে? কিছু না, তুমি ওনার সাথে কথা বলবা না, শেষ। জয়, উনি ভালো হয়ে গেছেন, আমার কাছে মাপ চাইলেন। আবার আজকে সকালে গেট খুলেই দেখি উনি শুয়ে আছে মেঝেতে আমাদের ঘরের সামনে। উনি বদলে গেছেন জয়। খারাপ কখনো বদলায় না। উনি খারাপ না, উনি মা, আর মাকে অপমান করার লিমিট হয় জয়। উনি মাপ চেয়েছেন, আমি মাফ করে দিয়েছি, তুমিও মাফ করে দাও। দেব না। জয়, একবার মাফ করে তো দেখো, মা হয় ধোকা দিবে না। এতদিন তো ধোকায় দিয়েছে। এটা লাস্ট চান্স, প্লিজ। কিন্তু কোনো কিন্তু না, মা হয় ধোকা দিবে না, আর করলেও কি বা করবে, দূরে করে দেওয়ার চেষ্টা করবে আমাকে তোমার থেকে, কিন্তু আমাদের বিশ্বাস তাই এই প্ল্যানকে ফেল করে দিবে, বিলিভ মি। আচ্ছা, লাস্ট চান্স কিন্তু। জি, আর এসব হওয়ার আগে মায়ের সাথে যেমন ব্যবহার করতা তেমনই করবা, আচ্ছা? আচ্ছা, এখন তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তুমি ফ্রেশ হয়ে নিও। হ্যাঁ। মিতু ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে আমি আবার ঘুমিয়ে গেছি। মিতু ভিজা চুল আমার সামনে বসে। মিতুকে এখন কোনো পরি থেকে কম সুন্দর লাগছে না। ভেজা এলোমেলো চুল, যার একটু এসে পড়ছে মিতুর চেহারায়, হালকা গোলাপি ঠোঁট যা এক নিমিষে পাগল করে দিতে পারে আমাকে। মিতু আমার সামনে বসে দুষ্টুমি করে আমার মুখে চুলে কয়েক ফোঁটা পানি ফেলে। আমি মুচকে হাসি দিয়ে মিতুর হাত ধরে টান দিয়ে নিজের পাশে শুয়ে দিই। মিতু আমার পাশে শুয়ে আমার বুকে মুখ লোকায়। এভাবে থাকবে তো সারা জীবন আমার এই বুকে? যতদিন রাখবে ততদিন থাকবো। সারা জীবন থাকতে বললে থাকবে তো? এখনই তো বললাম যতদিন রাখবা ততদিন থাকবো, এখন সারা জীবন বললে তাই থাকবো। তোমার মায়ে পড়ে গেছি মিতু। এখন ওঠো না তো, কেউ চলে আসবে। আর একটু থাকি। জি না। আচ্ছা। আমি মিতুকে ছেড়ে দেই। মিতু ছাড়া পেয়ে দেয় এক দৌড়। আমি মিতু দৌড়ানো থেকে হাসতে শুরু করে দিই। সকাল 5:50। আমার মা, আমার বাবা, আমি, মিতু সবাই একসাথে খাবার খাচ্ছি। জয়, বাবা আজকে অফিসে যাস না? কেন? আজ তোর মামাতো ভাই রিজান আসবে। ও কবে আসলে ঢাকা থেকে? আজকেই ঢাকা থেকে সরাসরি এই বাড়িতে ঢুকবে। ভালোই, অনেকদিন থেকে ওর সাথে দেখা হয়নি। আচ্ছা, ওর বউ বাচ্চাকে আনবে? না, ওরা ঢাকাতেই থাকবে। কখন আসবে ও? এই তো আসলো বলে। তা কতদিন থাকবে? আজকেই চলে যাবে। এত তাড়াতাড়ি যাবে কেন? ওর মায়ের বাড়িতে থাকবে 3 দিন। ও তাহলে আসুক, আমি না হয় একটু অফিস থেকে আসি। না, আজ কারো অফিসে যাওয়া নেই। আচ্ছা। জয় জয়, কোথায় তুই? দেখ তোর ভাই এসেছে। মিতু ঘর থেকে বেরোতে দেখা খায় এক অচেনার সাথে। মিতু পড়ে যেতে লাগলো। অচেনা মানুষটি মিতুকে ধরে নেয়। মিতু লোকটির কোলে। মিতু ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। লোকটি যেন হারিয়ে গেছে মিতুর মাঝে। একটু উঠাবেন প্লিজ? ও সরি। অচেনা লোকটি মিতুকে উঠিয়ে নেয়। তা এই অপরিচিতাটার নাম কি? আমি অপরিচিতা না বলেন, আপনি পরিচিত। কে আপনি? হ্যাঁ, হঠাৎ চলে আসতেন বাড়ির ভেতরে? এটা জয়ের বাসা তো? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি ওর মামাতো ভাই রিজান। আর আপনি? ও, আপনি জয়ের মামাতো ভাই? জয় আপনার অপেক্ষা করতে করতে ঘুমিয়েই গেছে, আমি ওকে ডেকে দিচ্ছি। তার আগে বলেন আপনি কে? আমি ওর ওয়াইফ। বেটা আবার বিয়ে করেছে? আমি ওকে ডেকে আনছি।
মিতু ঘরের ভেতরে ঢুকে যায়। মিতু ঢুকতেই আমার মা বের হয়ে আসে। আরে রিজান, কখন আসলি? এখনই খালা তার জয় আবার বিয়ে করেছে? তো আবার করবে না? সেটাও। একজনের জন্য তো আর তো বসে থাকতে পারবে না। এই বারটা ভালোই মনে হচ্ছে, হাসি খুশি। অনেক ভালো। তুমি ভালো আছো তো? তোর খালা কি কখনো খারাপ থাকে? সেটাই তো আমার খালা বেস্ট। এখন চল একটু ফ্রেশ হয়ে আবার খাবার খাবি তো? খাবো না আবার, কিন্তু তার আগে একটু দেখা করে আসি জয়ের সাথে। যা। রিজান আমার রুমে যেতে আবার পিছন করে আমার মায়ের কাছে আসে। খালু কোথায়? বাজার করতে গেছে। ও। রিজান আবার হাঁটা ধরে আমার রুমের দিকে। রিজান আমার রুমে গিয়ে দেখে মিতু আমাকে টানছে আর আমি ঘুমিয়ে আছি। কি তুলতে পারছে না ওকে? না। ওকে তোলার ট্র্যাক শিখে আমার কাছ থেকে। রিজান বাথরুম থেকে এক কাপ পানি এনে আমার উপর ঢেলে দেয়। রিজান, শয়তান তোকে আজ মেরে ফেলবো। রিজান দৌড় দেয় পিছনে, আমিও। মিতু অবাক চোখে তাকিয়েছে আমার দিকে। আমি চোখ বন্ধ করে কি করে বুঝলাম যে ওটা রিজান। আমি রিজানকে মেরে পরে মিতুর সামনে নিয়ে আসি। আমি রিজানের কলা ধরে আসি আর রিজান হাসছে। চোখ না খুলেই কি করে বুঝলা যে রিজান ভাইয়া তোমার উপরে পানি ফেলেছে? আরে তোমাকে কি বলবো, ও যতবার আসে ততবারই এভাবে পানি ফেলে আমার উপর। এখন তো অভ্যাস হয়ে গেছে আর তাই চিনতে পেরেছি। কি করবো বল, তুই যে কুম্ভকর্ণের মতো ঘুমাস। চুপ কর। এবার ছাড়। ছেড়ে দেন, আর কত ধরে থাকবেন? আমি মিতুর কথা শুনে ওকে ছেড়ে দেই। বারে, ও বললো আর ছেড়ে দিলি? আমার বউ যা বলবে তাই করবো। মিতু জয়ের কথা শুনে মুচকি হাসে। আহারে দরদ। চুপ কর, চল বাইরে ঘুরে আসি। আগে খাবো, অনেক খিদা লেগেছে, তারপর যাব। আচ্ছা চল। আমি রিজানকে নিয়ে ডাইনিং টেবিলে যাই, পিছন পিছন মিতুও যায়। রিজান আর আমি একসাথে বসি। এই নে তোর খাবার। রিজানের প্লেটে খাবার দিতে গিয়ে বলল, না খালা, তুমি সার্ভ করবে, নামাই। তো কে করবে? মিতু করবে। রিজানের কথা শুনে মিতু চমকে ওঠে। হঠাৎ ওর থালাকে থামিয়ে মিতুকে দিয়ে সার্ভ করবে। ওহো, ভাবির রাতে সার্ভ করে নিবি? জীবনের প্রথম দেখা হয়েছে তাই। মিতু, ওকে সার্ভ করে দাও। এই নাও মা, ওকে সার্ভ করো। মিতুর হাতে চামচ দিলাম। মিতু একটু আসার চেষ্টা করে চামচটা রিজানকে সার্ভ করে খাবার। রিজান মিতুর দিকে তাকিয়েছে। রিজানের চোখে মিতু লোপলো দৃষ্টি দেখতে পাচ্ছে। মিতু কোনোভাবে সার্ভ করে দূরে সরে যায় রিজানের থেকে। রিজান আবার মুচকিসে মিতুর দিকে তাকায়। রিজানের লোভানো চোখ দুটো অন্যকে লক্ষ্য না করলেও মিতু খুব ভালোভাবেই করেছে। রিজান খাবার খেয়ে আমার সাথে ঘুরতে যায় বাইরে। দুপুরে বাসায় এসে খাবার খেয়ে নেয়। সন্ধ্যা 7টা। রিজান ওর মায়ের বাসায় যাওয়ার জন্য নিজের ব্যাগ রেডি করে নেয়। আমার বাড়ির সবাই রিজানকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে যায়। রিজান সবার সাথে কথা বলে অটোতে উঠে বসে। অটো চলতে শুরু করে রিজান আবার পিছনে ফিরে তাকায় মিতুর দিকে। মিতু রিজানের তাকানো দেখে আমার পিছনে লুকিয়ে যায়। রিজান চলে গেলে আমার বাসায় সবাই আমার ফিরে আসে বাসায়। রাত 11টা। মিতু আমার হাতে মাথা দিয়ে আছে। মিতু আমার হাতে মাথা দিয়ে ভাবছে রিজানের কর্মকাণ্ডের কথা। জয়, একটা কথা বলি। বলো। আমাকে না রিজানকে একটু লুচু মনে হয়েছে। কেন, ওকে লুচ্চা মনে হয় কেন? না, কেমন জানি লোলুপ দৃষ্টি নিয়ে তাকাচ্ছিল আমার দিকে। আরে ওসব ভেবো না, ও এমনি একটু মজা করে। আচ্ছা, আরেকটা প্রশ্ন। আবার কি? রিজান তো তোমার মামাতো ভাই, সেও তো তোমার মা আর ফুপি হচ্ছে না? হচ্ছে। তাহলে রিজান খালা বলে কেন ডাকে? আরে আমার খালাতো বোনের আম্মুকে খালা বলে ডাকবো, আর রিজান ছোটবেলা থেকেই ওটা শুনে বলতে বলতে ওরও খালা হয়ে গেছে আম্মু। কেউ কিছু বলে না? কি আর বলবে, তখন ছোট ছিল না। তো এখন কিছু বলে না কেন? এখন ওকে সবাই বলে, কিন্তু এর উত্তর হয় যে আমার অভ্যাস হয়ে গেছে, তাই আর কেউ কিছু বলে না। ও। এখন ঘুমাও। মিতু আমার কথা শুনে একটু ভরসা পেল। ভেবে নেয় যে ওরই হয়তো ভুল হয়েছে দেখতে। রিজান যাওয়ার একদিন পর আমি সকাল 9টায় অফিসের জন্য চলে যাই। মিতু ওর ঘরে বসে কাপড় গোছাচ্ছে। হঠাৎ একসময় কে একজন এসে মিতুর হাত ধরে নেয়। হঠাৎ হাত ধরে মিতু চিল্লে ওঠে। মিতু চিল্লে লোকটা দিকে তাকাতে দেখে লোকটা রিজান। ভাইয়া আপনি? ওহ, আমাকে ভাইয়া বলছো কেন? তো কি বলবো, আর আপনি আমার হাত ধরে আছেন কেন? ছাড়েন বলছি। তুমি নাকি আমাকে লুচ্চা বলেছো? মিতু হাত ধরে রেখে বলল। মিতু রিজানের কথা শুনে ভাবনায় পড়ে যায় যে এই কথাটা ও শুধু আমাকে বলেছে, আর আমি সেদিন বলেছিলাম এসব ভেবো না।
তাহলে এই লোক জানলো কি করে? জয় আমাকে বলেছে। মিতু অবাক দৃষ্টিতে তাকায় রিজানের দিকে। ও আমাকে যে বলেছে আমি নাকি ওর বইয়ের দিলে লোলুপ দৃষ্টি তাকিয়েছি, আর এমন যেন আর কোনোদিন হয় না। তোমার কি সত্যি মনে হয় আমি লুচ্চা? হ্যাঁ, কারণ সেদিন আপনি আমাকে যেভাবে দেখেছিলেন সেটাকে সাধারণ তাকানো বলে না, ওটাকে লোলক দৃষ্টি বলে। ঠিকই বলেছো, আমার বউ আমাকে লুচ্চা বলে। জানো, ওই মেয়েকে আমার একটু বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু কি আর করবো বলো। ওকে রেপ করার পরেই ওর পেটে বাচ্চা চলে আসে আর আমাকে বিয়ে করতে হয়, না তো আমি আর বিয়ে নেভার। ছি, আপনি এত জঘন্য! এই একটু বেশি বলছো কিন্তু, আমি একটু জঘন্য না। আরে তুমি বলো, একটা মানুষ একটা জিনিস কত আর ইউজ করবে। আর আমার আবার একটা অভ্যাস আছে, একটা শার্ট একদিন পর আর ভালো লাগে না। এই অভ্যাসের জন্যই তো একটা মেয়েকে বেশি দিন রাখতে পারি নাই, একদিন দেখেই মনে উঠে যায়। আমার হাত ছাড়েন প্লিজ। আরে শোনো, আমার বিয়ে হওয়ার পরে না আরও একটা কেউ পাইনি, নতুন যে দেখতে একদম আসমানের পরী, কিন্তু কালকের আগের দিন নতুন পেরু পেয়েছি, আর সেটা হলো তুমি। চিন্তা করো না, আজকে রাখবো না, কাল রাখবো না। আমার আবার দুইবার ইউজ করতে ভালো লাগে না। আমার হাত ছাড়েন বলছি, না তো আমি চিল্লাচিল্লি করব। করো, কেউ নেই তোমাকে শোনার জন্য। আমার শাশুড়ি মা আছে। খালা? খালাই তো পাঠালো তোমার কাছে। রিজানের কথা শুনে মিতু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। মিতু রিজানের কথায় বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও হচ্ছে না, কারণ মিতু জানে যে আমার মা মিতুকে পছন্দ করে না। আবার সেদিন আমার মা মিতুর কাছে মাপ চাইলো, তাহলে এসব কেন করবে? হোয়াট? মায়া? আমার মা মিতুর ডাক শুনে আমার রুমে আসে চিল্লাতে চিল্লাতে। কি হয়েছে? হ্যাঁ, আমার মা রুমে ঢুকতে দেখে রিজান মিতুর একটা হাত ধরে আছে। মিতু হাজার চেষ্টা করছে নিজের হাত ছাড়ানোর। আমার মা রিজানের হাত ধরা দেখে একটুও রাগে না, বরং হাসি মুখে রিজানের কাছে আসে। কখন আসলি? কেবলি খালা। মা দেখেন, ভাই আমার হাত ছাড়ছে না, ওনাকে বলেন আমাকে ছেড়ে দিতে প্লিজ। বৌমা, আর চিল্লাচিল্লি করো না তো, কানটা ফেটে গেল আমার। আর কাকে থামাতে বলছো? রিজানকে? ও অমনি বৌমা, জানো না, ও ওর বিয়ের আগে বিদেশে 5টা মেয়েকে বন্ধুর সহ ধর্ষণ করেছিল, যার একটার পেটে বাচ্চা চলে আসে, আর আমাকে বিয়ে দিতে হয় ওদের দুজনের। আর বিয়ে না দিয়েই কি করব বলো? মেয়েটা মারার হুমকি দিচ্ছিল, ওর জন্যই বিয়ে দিতে হলো আমাকে। আর জান মিতু, এসব জিনিসের দিকে খালাই আমাকে সাহায্য করে। আমার খালার রেপের কত কেস যে সরিয়েছে আমার মাথা থেকে। তুই আমার একটা ভাতিজা না? থ্যাংক ইউ খালা। হুম, এবার তাড়াতাড়ি এর কাজটা শেষ করতো। মা এসব কি বলছেন আপনি? আমাকে বাঁচিয়ে নেন মা। আপনি আমাকে পছন্দ করেন না এটা আমি জানি, কিন্তু আমি আপনার বাড়ির সম্মান মা, আমি আপনার ছেলের বউ। তোকে আমি আমার ছেলের বউ মানি না, আর আমার ছেলের জীবন থেকে তোকে সরাতে আমাকে এসব করতে হবে। আপনি আমাকে আপনার ছেলের জীবন থেকে সরানোর জন্য এসব করছেন? হুম, সেদিন আমার কাছে মাপ চাইলেন যে? কিছু পেতে হলে একটু একটু নাটক করতেই হয়। ছি, এত খারাপ আপনি? অনেক। রিজান, দাঁড়িয়ে কি করছিস? কাজ শুরু কর। আমি গেলাম, আমার আবার এসব কষ্ট সহ্য হয় না। মা, আমার জীবন নষ্ট করবেন না দয়া করে। আমি জয়ের জীবন থেকে অনেক দূরে চলে যাব। চলে যাবে ওর জীবন থেকে? রিজান চলে যাবে বলে ছেড়ে দিয়ে? হ্যাঁ, অনেক দূরে। খালা যখন ধরেছো তখন একটু থাক না, আমার আবার নতুন জিনিস ধরে রাখতে ইচ্ছা হয় না। তুইও না? আচ্ছা, যা ইচ্ছে কর। মা প্লিজ। আমার মা হাসতে হাসতে চলে যাওয়ার জন্য পিছনে ঘুরতে থ মেরে যায়। পিছনে আমি দরজায় হেলান দিয়ে হাসছি। জয়, তুই জয় আমি। তুই কখন এলি? আধা ঘন্টা হবে হয়তো। তুই যেসব ভাবছিস সেসব কিছু না বাবা। আমি কি ভাবছি? রিজান এমনি মজা করেছে মিত্রুর হাত ধরে। মা, আমি আধা ঘন্টা থেকে এই দেয়ালের পিছনে দাঁড়িয়ে আছি। কে কেমনভাবে দৌড়ে আছে তা সব জানি আমি। জয়! রিজান আমাকে দেখে মিতুর হাত ছাড়েনি, এমন ব্যবহার করছে যেন ও লজ্জা শরমটা আজ খেয়ে ফেলেছে। কি এবার আমার কথা মাথায় ঢুকেছে? আর বিশ্বাস করবে এই মহিলাকে? না। এই নাটা যেন সারা জীবন মাথায় থাকে।
তোমার সাথে পরে কথা বলছি মা, আগে ওর সাথে একটু ডিল করে আসি। আমার কথা শুনে আমার মা ঘাবড়িয়ে যায়। আমি আমার মাকে কথাটা বলেই ঝাঁপিয়ে পড়ি রিজানের উপর। আমি আমার সব রাগ রিজানের উপর ছেড়ে দিই। আমি রিজানকে আধমারা করে দিই। রিজানের শরীর তো অবিরাম রক্ত পড়ে যাচ্ছে। রিজান একটু একটু করে নিঃশ্বাস নিচ্ছে। আপনি মা? জয়, আমি তোর ভালোর জন্যই করেছি। আমার ভালো মৃত্যুকে ওকে ভালোবাসি। আর আপনি কিনা ছি, আপনি কারো মা হওয়ার যোগ্যই না। আমার ঘৃণা হচ্ছে আপনাকে নিজের মা বলতে। আপনি তো মেয়ে হওয়ারও যোগ্য না, আমাকে পছন্দ না, আমাকে আপনার ছেলের জীবন থেকে সরাবেন। তাই বলে এইভাবে একটা মেয়ে আর একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলা করতে লজ্জা লাগে না আপনার? কি ভাবেন আপনি করতে পারবেন এসব? আপনার একবারও আমার খেয়াল আসেনি? আপনার মাথায় একবারও এটা ভাবনা আসেনি যে আমি এসব জানার পর আমার কি হবে? আমি আপনার এই চরিত্র দেখে কিভাবে ভেঙে পড়তে পারি? আপনার লজ্জা লাগিয়ে নিচ্ছি? আপনি আপনার ছেলের বাচ্চা হিসেবে মেয়ে পছন্দ করছেন না, তাহলে আপনি কেন মেয়ে? আপনিও ছেলে হয়ে যান। নিজের জন্ম হওয়ার পরে সাথে সাথে নিজেকে মেরে ফেলতে পারেননি? অন্য মেয়ের জন্ম নেওয়ার অধিকার নেই, তাহলে আপনার কেন ছিল? কেন জন্ম হতেই মরে যাননি? আমাদের ঝগড়ার পরের দিন আপনি রিজানকে ডাকেন। এটাতে প্রথমে আমার আপনার উপর আর রিজানের উপর সন্দেহ হতে থাকে। আবার সেদিন মৃত্যু যখন বলল রিজান ওর দিকে ওভাবে তাকাচ্ছে, তখন আমি জানি আমার সন্দেহ আরও বেড়ে গেল। আমি সেদিন মৃত্যুকে চুপিয়ে দিই, কিন্তু আমার সন্দেহ ঠিকই থাকে। আর তাই আমি কালকে অফিসে যাইনি। আমার ঘরে জানালার পাশে বসেছিলাম সারাদিন। আর আজকে অফিসে যাওয়ার ভান করে ওই দেয়ালের পাশে এসে লুকিয়ে গেলাম। আমি অনেক আগেই বের হতে চেয়েছিলাম, কিন্তু হয়নি, কারণ আপনি আরও কতটা খারাপ হতে পারেন তাই দেখতে চেয়েছিলাম, আর দেখেও নিলাম। আপনাকে সে কেন মাফ করেছিলাম? ছি, আমি ভেবেছিলাম সব মা ভালো, সবাই আমার মায়ের মতনই, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। আপনার মতো মাও আছে দুনিয়ায় যারা কাউকে ভালোবাসতে পারে না। আর আপনি তো আপনার ছেলেকে পর্যন্ত ভালোবাসেন না, আমি তো দূরের ব্যাপার। জানেন, আপনার মতো মানুষের নিজের বাড়িতে বউ আসার পরে ভুলে যায় যে সেও একসময় বউ ছিল, তাকে একটা মানুষ আপন করে নিয়েছিল। আমার দাদিকে আপনাকে একবারে বলেছিল ছেলে আনতে মেয়ে না আনতে? তোমার দাদি যে আমাকে কত মেরেছে সেটা তুমি জানো না? আমি তোমাকে বলিনি এটাই। আপনার শাশুড়ি মা আপনাকে মেরেছে, তাই আপনি আপনার বউকে মারেন? রিয়েলি মা, আজ আর কত কি জানবো তোমার ব্যাপারে? কতটা তো জানলাম। তুমি তোমার ভাই ছেলের রেপের কেসগুলো ওর মাথা থেকে সরাও। তোমার বৌমা পছন্দ না, তাই তোমার ভাই ছেলেকে দিয়ে ও রেপ করানোর চেষ্টা করো। তুমি তোমার ছেলেকে মিথ্যা বলো, তুমি তোমার বৌমাকে মারো। আর মারার কারণ হলো তোমার শাশুড়ি মেরেছে তোমাকে। ছি মাছি। মিতু, আমারও তোমার লাগেজ প্যাক করো, আমরা আজকে চলে যাবে বাড়ি থেকে। না বাবা, যাস নে প্লিজ। মিতু তাড়াতাড়ি করো। মিতু আমার কথা শুনে লাগেজ প্যাক করে শুরু করে। আমার মা বারবার আমার কাছে মাপ চায়, গিয়ে মিতুকে থামানোর চেষ্টা করে, কিন্তু মিতু আর আমি বাড়ি থেকে বের হয়ে যাই। আর কোনোদিন ফিরবো না এই বাড়িতে আমরা। আমি আর মিতু চলে যাওয়ার 1 বছর পর আমার মা একদম মুচড়ে যায়। নিজের খেয়াল ঠিক মতো রাখে না, কারোর সাথে কথা বলে না। আমার নতুন বাসায় শুধু আমার বাবা আসে কোনো কোনো সময়। আমার মা সব সময় আমার বাবাকে প্রশ্ন করে, জয় কেমন আছে? বাবার একই উত্তর। জেনে তুমি কি করবে? জয় মিতু এই বাড়ি থেকে বের হয়ে গিয়ে ভালোই আছে, ভালোই চলছে ওদের জীবনটা। আমার মিতুর বিয়ের 2 বছরের ম্যারেজ অ্যানিভার্সারিতে মিতু জানতে পারি মিতু প্রেগনেন্ট। মিতু আমাকে কথাটা বলেই আমি আনন্দে ফেটে পড়ি, যেন এর থেকে ভালো খবর আর এই জগতে নেই। বাবা হওয়ার ফিলিংসটা যে আমি এখন টের পাচ্ছি। মিতুর পেটে বাচ্চা আসার পর আমার আর মিতুর জীবন নতুন দিকে চলতে থাকে, যেখানে আছে আমার আর মিতুর ছোট ছোট স্বপ্ন। আমার কেয়ার মিতুর জন্য, একটু বকা একটু আদর। আমাদের জীবনটা একদম পারফেক্ট, যেখানে নেই মায়ের কালো ছায়া, নেই কোনো ভয়, আছে শুধু স্বপ্ন, ভালোবাসা, যা দিয়ে জয় মিতু খুব সুন্দর করে নিজের জীবনটা গুছিয়ে নিয়েছে। আর যা কোনোদিনও ভাঙবে না, না কোনো কঠিন সময় আসলেও তাকে দূরে সরিয়ে দেবে মিতু জয়ের ভিতরের অটুট বিশ্বাস। তো বন্ধুরা, বিশ্বাসটা যেন সারা জীবন থাকে। দোয়া করবেন সবাই মিতুর জন্য আর জয়ের জন্য। তো আল্লাহ হাফেজ।